হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। গল্পের শুরুতে আকাশ আর ইরা বসে আছে বিয়ের পিঁড়িতে। আশেপাশে অনেক মানুষ তো আছেই, সাথে ওদের বাবা মা। কাজে বিয়ে পড়ানোর সময় ওখানে আবির এসে বাধা দেয়। এই বিয়ে বন্ধ করতে হবে। বিয়ে কেন বন্ধ হবে? তাছাড়া আবির, তোর কি এখনো শিক্ষা হয়নি যে এখানে চলে এসেছিস? আরে আমি না আসলে তো ইরার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ তো হয়েছে তুই আসার কারণে। আমার জন্য সর্বনাশ হয়নি, সর্বনাশ হয়েছে আকাশের জন্য। আর আমি সে সত্যিটা আপনাদের জানাতে এসেছি। এখানে আবির কোন সত্যিটা জানতে এসেছে? কি এমন সত্যি যা আবির ইরার বিয়ের সময় বলতে এসেছে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের আগে এটা জানতে হবে, আকাশ আর ইরার বিয়ের অবস্থা কিভাবে তৈরি হলো। তাহলে আমাকে কয়েকটা মাস পিছিয়ে যেতে হবে। সেই জন্য আপনাদের এর আগে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকি। আকাশ, এই আকাশ, হ্যাঁ বলো। তুমি আমার বাবার কাছে কখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? তুমি তো জানোই আমার বর্তমান অবস্থা কেমন যাচ্ছে। তোমার বাবার সামনে কিভাবে যাব? আমি এত কিছু জানি না। বাবা আমার জন্য ছেলে দেখা শুরু করবে সামনের মাস থেকে। তুমি যদি 1 মাসের ভিতরে কোনো কিছু না করতে পারো, আমি প্রথমত তোমাকে গুলি করে মারবো, তারপর আমি নিজে মরবো। কথাটা মনে রেখো। কথাগুলো বলে ইরা ওর গাড়িতে করে চলে যায়। এইদিকে ওখানেই বসে থাকে আকাশ। ইরার কথা শুনে আকাশের মন খারাপ হয়ে যায়, কেননা আকাশ এখন বেকার। তার উপর পরিবারের একমাত্র ছেলে, বাবা মা গ্রামে থাকে আর আকাশ একাই শহরে থাকে। শহরে পড়াশোনা করে শেয়ার মার্কেটিং এর উপরে, সেই জন্য মাঝে মাঝে কিছু শেয়ার ইনভেস্ট করে মোটামুটি অনেক টাকার মুনাফা পায়, কিন্তু আবার মাঝে মাঝে লসও হয়। শহরে পড়াশোনার পাশাপাশি যখন সে কাজ পায় সে কাজে করে থাকে। বিকেলে বাসায় ফিরে তখন আকাশ আর বন্ধুদের সাথে রুমে আড্ডা দিতে থাকে। কিরে, তোর মন খারাপ কেন? কিরা, আজকে কি ইরা তোকে কিছু বলেছে? কিরে, চুপ করে আছিস কেন? ইরার জন্য নাকি ছেলে দেখা শুরু করবে সামনের মাস থেকে। তাছাড়া ও বলেছে আমি যেন ওর বাবার সাথে এসে কথা বলি। এটা তো ভালো কথা। তাহলে মন খারাপ না করে ওর পরিবারের বাবা মা তো আছেই, ওনাদের সাথে দেখা কর। তোরা জানিস না ইরার বাবা কতটা বড় লোক? আমার কিছু আছে নাকি যে ওর বাবার সামনে এসে দাঁড়াবো? এখন তাহলে কি করবি? আমি তাই ভাবতেছি। কিন্তু এখন কি করবি? তুই বরং হীরার বাবার সাথে দেখা কর, দেখবি উনি একটা কিছু তোর জন্য ব্যবস্থা করবেই। কিন্তু আমি তো ইরার বাসা ছাড়া আর কোনো কিছু চিনি না, নাই ওর বাবা মাকে চিনি আমি। তাহলে ইরার সাথে কথা বলে ওর পরিবারে এসে দেখা কর। আমার মনে হয় এটাই ভালো হবে, কেননা এতে ওর বাবা কি চায় তা তুইও বুঝতে পারবি। ঠিক আছে, কাল তাহলে ইরার সাথে এই ব্যাপারে কথা বলবো। এখন তাহলে ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ভার্সিটির উদ্দেশ্যে যেতে থাকে, আর সেখানে পৌঁছাতে 15 মিনিট লাগে। ভাড়া বাঁচানোর জন্য হেঁটে ভার্সিটিতে যাওয়া আসা করে, সেই জন্য আজকেও হেঁটে হেঁটে ভার্সিটির দিকে যেতে থাকে। একটু সামনে এসে দেখে একটা লোকের শরীরে গুলি লেগেছে, কেননা গাড়ির বাইরে ওনার হাত ছিল, সেখানে রক্ত লেগে আছে। তাই আকাশ ওনাকে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর, ডক্টর, জি বলুন, কি হয়েছে ওনার? ওনাকে কেউ গুলি করেছে, প্লিজ ওনাকে বাঁচান। আমরা ওনাকে ওটিতে নিয়ে যাচ্ছি, আপনি অপারেশনের টাকার ব্যবস্থা করুন। এদিকে ডাক্তারটা অপারেশন করতে চলে যায়, অন্যদিকে আকাশ এত টাকা পাবে কোথায় এসব ভাবতে থাকে। তখন গাড়ির কথা মনে পড়ে, সেজন্য গাড়ির সামনে বসে ভিতরে তাকিয়ে একটা ব্রিফকেস দেখতে পায়। ওই ব্রিফকেস খুলে টাকা দেখতে পায়, সেই জন্য সেখান থেকে কিছু টাকা জমা করে দেয়। 10 মিনিট পর ওনার জন্য রক্ত লাগবে, তাছাড়া গুলি লাগার জন্য রক্ত অনেক বের হয়, তার উপর ওনার মুখেও কিছু আঘাত লেগেছে, তাই আপনি রক্তের ব্যবস্থা করেন। আপনাদের হাসপাতালে কি রক্ত আছে? আপনি টাকা জমা করুন, আমি বলে দিচ্ছি, তাহলে নার্স রক্ত নিয়ে আসবে। ঠিক আছে। টাকা জমা করে দেওয়ার 10 মিনিট পরে নার্স এসে 2 ব্যাগ রক্ত নিয়ে যায়। এইদিকে 1 ঘন্টা পরে অপারেশন শেষ হয়। উনি এখন বিপদমুক্ত, 1 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরে আসবে, তখন কথা বলে নেবেন।
এইদিকে আকাশ ব্রেড কেস নিয়ে বসে আছে। এইদিকে লোকটার মুখে ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল বলে মুখটা দেখতে পাইনি। যখন হসপিটালে এসেছিল মুখে রক্ত থাকার কারণে ঠিক মতো দেখতে পাইনি। 1 ঘন্টা পরে জ্ঞান ফিরে। তখনই উনি দুর্বল ছিল বলে ওনার কথা বলতে পারছিল না ঠিক মতো। তা ওনার পাশে এসে বসে। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আঙ্কেল কিছু বলতে যাবে তখনই ওনাকে বাধা দেয়। থাক আঙ্কেল, আপনাকে কষ্ট করে কথা বলতে হবে না। এখানে আপনার টাকা আছে। আপনার অপারেশনের আর যাবতীয় খরচ মিলিয়ে এখান থেকে খরচ করেছি টাকা। বাকি টাকা এখানে আছে। আমি এগুলো আপনার কাছে দিয়ে গেলাম। আপনি রেস্ট করুন। তাছাড়া আপনার মোবাইলটাও নেই, সেজন্য আমি কারোর সাথে যোগাযোগও করতে পারিনি। তবে 1-2 দিনের ভিতরে আপনি ঠিক হয়ে যাবেন। তখন আপনি বাসায় চলে যেতে পারবেন। নার্সকে আমি সব বলেছি। নার্সকে আমি সব বলেছি। উনি আপনার সেবা যত্ন করবে। আপনার জন্য ঠিকভাবে সেবা যত্ন করে তার জন্য আলাদা ওদের টাকা দিয়েছে, যেন আপনার খেয়াল রাখে ঠিক মতো। আমাকে এখন ভার্সিটিতে যেতে হবে। আমি আপনাকে সন্ধ্যাবেলা এসে দেখা করে যাব। আপনি এখন ঘুমান। এইদিকে লোকটা অনেক দুর্বল ছিল বলে কথা বলতে পারছে না। এইদিকে একটাই ভার্সিটিতে এসে উপস্থিত হয়। এইদিকে ভার্সিটিতে ইরা আসেনি বলে মন খারাপ করে বসে থাকে। ফোনটা বের করে কল দেয়। কোথায় তুমি, ইরা? আমি তো বাসায়। তুমি কোথায়? আমি ভার্সিটিতে এসেছি। তা তুমি যে আসবে না সেটা আমাকে বলবে তো? আমাকে শাকিল বলল তুমি ভার্সিটিতে আসোনি, সেই জন্য আর কল করিনি। তা তুমি খেয়েছো? সকালে নাস্তা করেছি। তা কাল দেখা করবে তো? আমি তোমার সাথে 1 মাস পর করব দেখা। 1 মাস পরে কেন? তাহলে তুমি বুঝতে পারবে। আমি যদি তোমার সাথে কথা না বলি তুমি বাকি জীবনটা চলতে পারবে কিনা সেটাই দেখব। তাই বলে 1 মাস? তবে চিন্তা করো না, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না। সময় সময় আমি তোমাকে কল দিব। তুমি ততদিনে কিছু করার চেষ্টা করো। তা তো করতেছি, কিন্তু তুমি যদি কথাই না বলো তাহলে যোগাযোগ বা তোমার খোঁজই নিতে পারবো না। বললাম না, আমি নিজেই তোমাকে কল দিব। ঠিক আছে, রাখলাম। কল কেটে যাওয়ার 10 মিনিট পরে আকাশের বাবা কল দেয়। কেমন আছিস আকাশ? এই তো আব্বু, ভালো। তোমার শরীর কেমন আছে? আমি ভালো আছি, কিন্তু তোর মায়ের শরীরটা একটু খারাপ। আমি রাতে কিছু টাকা পাঠাবো, তখন নিয়ে যেও ডাক্তার দেখাতে। টাকা আছে আমার কাছে। তোর মা তোকে দেখতে চাইছে, সেই জন্য বাড়িতে আয় একবার। 1-2 দিন পরে আসি তাহলে। আজকে কেন আসতে পারবি না? কিভাবে আসবো বলো? ভাড়ার টাকাটাও তো নাই। তাছাড়া টিউশনে আন্টিকেও বলতে হবে, ওনাদের জানিয়ে তারপর আসতে পারবো। ঠিক আছে, তাহলে আসার সময় আমাকে বলিস। ঠিক আছে বাবা, জানাবো। বিকেলে কোচিং করতে যায়। এখানেই পড়ানোর সময় আকাশ ওনাদের বলে আকাশ যে গ্রামে যাবে সে বিষয়ে বলে। ওনারাও রাজি হয়ে গেল এবং কাল ওনারা বেতন দিবে বলে জানিয়ে দিল। এইদিকে 3টা টিউশন সেমভাবে কথা বলে। সন্ধ্যার দিকে চলে আসে আঙ্কেলের কাছে। ওনাকে কিছু ফল খাইয়ে দেয়। উনি কিছু বলতে যাবে কিন্তু আকাশ বাধা দেয়, বলতে পারছে না। ওই রাতে চলে আসে ওখান থেকে। এইদিকে রাতের বেলায় আম্মু, আম্মু, ও আম্মু। এভাবে চেঁচিয়ে বাড়ি তো মাথায় তুলেই দিবি মনে হচ্ছে। আবু কোথায়? আবুকে তো দেখছি না। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, তোর আব্বু দেশের বাইরে যাবে, রাত 9টায় ফ্লাইট। আমাকে তো কিছুই জানালে না। তা আব্বু কল দিয়েছিল? বললো তো অফিস থেকে এয়ারপোর্টে যাবে। তাছাড়া বলেছে উনি প্লেনে উঠেই কল দিবে। অলরেডি 8:30, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা, আমি কল দিচ্ছি। এদিকে রাতের বেলায় কল দিয়ে মোবাইল বন্ধ পাচ্ছে, সেই জন্য এরা একটু টেনশনও হচ্ছে। কি হলো, কল কি ধরছে না? বারবার মোবাইল বন্ধ দেখাচ্ছে। হয়তো এতক্ষণে প্লেনে উঠে গেছে আর নেটওয়ার্ক অফ করে দিয়েছে। হতেও পারে, কিন্তু তাও চিন্তা তো হয়। এত চিন্তা করতে হবে না। তাছাড়া তুমি তো জানোই আবুর মোবাইল এইরকম বন্ধ করে রাখে মাঝে মাঝে। এইবারও হয়তো সেম হবে। ঠিক আছে, তুই রুমে এসে ঘুমো এখন। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ আবারও ওই লোকটাকে দেখার জন্য হসপিটালে আসে। তখন ডাক্তার ওখানেই ছিল। উনি সুস্থ হতে কতদিন লাগবে? সুস্থ হতে তো 1 মাসের বেশি সময় লাগবে, তবে হাঁটা চলা কথাবার্তা এইগুলো বলতে বলতে 4-5 দিন লাগবে। ধন্যবাদ ডক্টর। এদিকে লোকটা যত আকাশকে দেখে ততই মুগ্ধ হয়, কেননা আকাশ ওনার জন্য যা করতেছে তা দেখে উনি তো অনেক খুশি হয়। তখন আকাশ ওনাকে সবটা বলে, গাড়িতে যে সব হয়েছিল সব কথা। আঙ্কেল, আমি আসি তাহলে। সন্ধেবেলায় আমি রওনা দিব বাড়ির দিকে।
বিকেলে কিছু টিউশনি আছে, সেজন্য পড়ানো হলে আমাকে বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিতে হবে, তারপর রওনা দিব। আপনি তাহলে ভালো থাকবেন। ওই দিন আকাশ আঙ্কেলের সাথে কথা বলে চলে আসে টিউশনিতে। এরপর ওখানে বেতন পায়। পড়াশোনা শেষ হলে চলে আসে বাসায়, এসে ব্যাগ গোছাতে থাকে। কোথাও যাচ্ছিস নাকি? গ্রামে যাব। হঠাৎ গ্রামে কেন? মায়ের শরীরটা ভালো না, সেজন্য দেখতে যাব। আচ্ছা শোন, আমি শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করেছি, একদিন পরে এটার ফলাফল জানাবে। যদি আমি টাকা পাই, তুই সেই টাকা উঠিয়ে আমাকে পাঠিয়ে দিস, আমি তাহলে মায়ের চিকিৎসা খরচ করতে পারবো। একটা কাজ করো, আমার থেকে 3,000 নিয়ে যাও। যদি তুই টাকা পেয়ে থাকিস ওইগুলো আমি রেখে দিব। তুই এখন এইগুলো নিয়ে যা। তাছাড়া শেয়ার মার্কেটে সব সময় বাড়ে আর কমে। আচ্ছা আমি তাহলে যাই, ভালো থাকিস। সন্ধ্যার পরে গাড়িতে এসে বসে। ইরাকে যে জানাবে তাও পাচ্ছে না, কেননা ইরা সব জায়গা থেকে ব্লক করে রেখেছে, সেই জন্য চাইলেও যোগাযোগ করতে পারছে না। রাত 1টা আকাশ বাড়িতে আসে। এইদিকে আকাশের বাবা মা দুজনেই বসে আছে। কখন আকাশ ফিরবে, কখন তারা নিজের ছেলেকে একটু জড়িয়ে ধরতে পারবে। অবশেষে আকাশ দরজা টোকা দেয়, ওর বাবা দরজা খুলে দিল। এতে অবাক হয় কিছুটা। কি ব্যাপার বাবা, তুমি ঘুমাওনি? এত রাত হয়েছে অথচ তুমি ঘুমালে না কেন? তোকে দেখবো বলে ঘুমাতে পারিনি, তোর মাও জেগে আছে। মা এই অসুস্থ শরীর নিয়ে জেগে আছো কেন? সেটা তোর মাকেই জিজ্ঞেস কর। তা মা কোথায়? রুমে আছে। এদিকে আকাশ রুমে এসে ওর মাকে জড়িয়ে ধরে। আকাশে জড়িয়ে ধরাতে মিসেস পারুল আক্তারের কাছে মনে হচ্ছে তার শরীর থেকে সব রাগ চলে গেছে। উনি তো আকাশকে দেখে অনেক খুশি হয়। মা তুমি কেন জেগে থাকতে গেলে বলো? তুই আসবি, তোকে দেখার জন্য জেগে আছি। সকালে তো দেখতেই পারতে। আচ্ছা এখন ঘুমা, সকালে কথা বলবো তাহলে। ঠিক আছে মা। রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় মা নাস্তা বানাতে থাকে, সেই জন্য অনেক বকাঝকাও করতে থাকে। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করতেছো? কিছুই হবে না আমার, তাছাড়া তুই এসেছিস, এখন আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি করে। তোকে কিন্তু এবার অনেক দিন থাকতে হবে। ঠিক আছে। মায়ের হাতে রান্না খেয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরে দেখার জন্য। গ্রামে আকাশের তেমন বন্ধু নেই, যারা ছিল ওরা এখন শহরে এসে আকাশের সাথেই থাকছে, সেই জন্য নতুন কোনো বন্ধু নেই এখানে। সেই জন্য দিনগুলো আর সময়গুলো বোরিং লাগছে ওর কাছে। তখন একটা খবরের কাগজ নেই, ওখানে শেয়ারের বিনিময়ে যে ব্যাপার আছে, কিছু তথ্য বলা আছে। যে কোনো মানুষ এখানে নিয়োগ করতে পারে, যে কোনো মানুষ এখানে বিনিয়োগ করে। পত্রিকা দেখে পড়তে যাবে তখনই। কি ব্যাপার, তুমি পত্রিকা কেন নিচ্ছ? শেয়ার দেখার জন্য। কিসের শেয়ার? আপনাকে বুঝালে আপনি কি আজও বুঝবেন? আগে বলো, দেখি বুঝি কি না। এরপর কিছু কিছু কথা বলতে থাকে, যা শুনে ওই লোকটা তো মাথা ঘুরছে। ভাই, আমার জানার কোনো ইচ্ছে নেই, তুমি বরং পড়ো। এইদিকে পত্রিকায় সবটা দেখতে থাকে। ওখানে কিছু কিছু কোম্পানি বিভিন্ন রকমের অফারের সাথে শেয়ারও ছেড়েছে। আঙ্কেল আপনার কাছে 10,000 টাকা হবে কি? হবে, কিন্তু তোমাকে ধার দিতে পারবো না, আগেই বলে দিলাম। আমাকে ধার দিতে হবে না, আপনি এই 10,000 টাকা একটা কোম্পানিতে লাগাবেন, যে কোম্পানির কথা আমি আপনাকে বলবো। 1 ঘন্টায় এই টাকা ডাবল হয়ে আপনার কাছে ফেরত আসবে। সেখান থেকে আমাকে অর্ধেক টাকা দিতে হবে। যদি রাজি থাকেন বলেন। যদি টাকা না আসে তখন? আমাদের বাড়িটা আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ডিল ফাইনাল। তাহলে এই কোম্পানিতে টাকাগুলো পাঠান আর 10 মিনিট অপেক্ষা করতে থাকেন। ঠিক আছে। আকাশের কথা মতো লোকটা টাকাগুলো পাঠিয়ে দেয় 15 মিনিট পরে। কি ব্যাপার, তুমি তো 10 মিনিট অপেক্ষা করতে বলেছিলে, এখন তো 15 মিনিট হয়ে গেল। ওই যে ফলাফল তৈরি হচ্ছে, একটু তো অপেক্ষা করতেই হবে। একটু পরে শেয়ার বাজারের হিসাবে সামনে আসলো। সেখানে আকাশ যে কোম্পানিতে টাকা বিনিয়োগ করার জন্য বলেছে, সে কোম্পানি লাভবান হয় আর 10,000-এর পরিবর্তে আরও 10,000 পায়। তাহলে দেখলেন তো, 15 মিনিটে আপনাকে 10,000 টাকা লাভ করিয়ে দিলাম। এবার শর্ত অনুযায়ী আমাকে 5,000 দিন। তুমি তো সত্যি অনেক ভালো ছেলে, এত কিছু শিখলে কি করে? আমি তো না কিছু না, আপনি এবার আসুন। আরেকবার টাকা দিবে নাকি, যদি এবারও লাভ হয়? দেখুন, বেশি লাভ করা ভালো না বুঝলেন, সেজন্য কম লাভ করার চেষ্টা করবেন। কি করব, যদি বসে বসে টাকা বিনিয়োগ লাভ পাই, ক্ষতি কি? বেশি লোভে অতি লোভে তাঁতি নষ্ট, আর আপনার তো দেখি তেমনই হয়েছে। যাক, আমার টাকা আমি পেয়ে গেছি, এখন যাই তাহলে। কিছুক্ষণ পর বাসায় বাজার করে এনে রান্না করে ওরা খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর আকাশ, তোর পড়াশোনা শেষ হতে আর কত বছর লাগবে?
এই তো আব্বু, 8-9 মাসের মতো সময় লাগবে। এরপর একটা চাকরির ব্যবস্থা করিস। এটা তো করতেই হবে, নয়তো আমাদের সংসার চলবে কি করে। আমি তাহলে তোর মাকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে, আয়। ওরা চলে আসে ডাক্তারের কাছে, ওখানে ডাক্তারকে দেখতে থাকে। এভাবে আরো 2 দিন থাকে। এইদিকে আকাশ যাকে বাঁচিয়েছে উনি একটু সুস্থ হয়ে চলে আসে ওনার বাসায়, কিন্তু আকাশ নাই নাম্বার এনেছে, নাই ঠিকানা, করে কিছু জানে। 7 দিন আকাশ বাড়িতে থাকে। বাড়িতে থাকার ফলে ওর কাছে তেমন কোনো টাকা নেই হাতে, সেই জন্য শাকিলকে কল দেয়। ওখান থেকে কোনো টাকা কি এসেছে? এসেছে, তাও 3500 টাকার মতো। কিছু টাকা কি পাঠাতে পারবি? আসলে আমি যে বাড়িতে ছিলাম সেজন্য টাকা। বুঝতে পেরেছি, আচ্ছা আমি টাকা পাঠাচ্ছি। শাকিল টাকা পাঠালে ওর বাবা মা থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এরপর শহরে চলে আসে। আসার পরের দিন ভার্সিটিতে যাবি আজকে? যাব। অনেকদিন হলো ভার্সিটিতে যাওয়া হয় না। তাছাড়া স্যার তো আমাকে না দেখতে পেয়ে না জানি কি করে বসে। এরপর ওরা বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। ওখানে আসার পরে ক্লাস করতে থাকে। ওই দিন অনেক দিন পর স্যার আকাশকে দেখতে পায়। আকাশ, এতগুলো দিন কোথায় ছিলে? গ্রামে গিয়েছিলাম, আম্মু অসুস্থ ছিল। উনি এখন কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি একবার আমার কেবিনে এসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি স্যার, আসবো। ক্লাস শেষে চলে আসে ওর স্যারের সাথে দেখা করার জন্য। স্যার তখন টিভিতে স্যারের কিছু চোখ দেখছিল। আকাশও ওখানে এসে তাই দেখতে থাকে। আকাশ, তোমার কি মনে হয় এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে লাভ হওয়ার সম্ভাবনা কেমন? 5 মিনিট সময় দিন, সব হিসাব করে দেখতে হবে। ঠিক আছে, তুমি তোমার মতো হিসেব করো। 2-3টা কোম্পানি নিয়ে আমি আমার মতো করে দেখি কোনটা সুবিধা বেশি হয়। জি স্যার, তাই করতেছি। ওরা দুজনে কাজ করতে থাকে। কাজ করতে করতে মোটামুটি 2-3টা কোম্পানির বিষয়ে ভালো করে চেক করে সবচেয়ে ভালো একটা কোম্পানির ফল পায়। তবে সবচেয়ে খারাপ কথা হলো ওই কোম্পানি সবসময় শেয়ার মার্কেটের মধ্যে লস করছে সবচেয়ে বেশি। আকাশ, আমি যা দেখতেছি তুমিও কি তাই দেখতেছো? জি স্যার, কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? আমারও তো সেম প্রশ্ন। তা এই কোম্পানিতে টাকা লাগাবো, দেখি কি হয়। ঠিক আছে, দেখুন। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? এই টাকা তো ওনারা 15 দিন পরে দিবে যদি লাভ হয়। এটার মতো কোনো ফাঁদ নেই তো? থাকতেও পারে, কোনোদিন থাকতেও পারে, কেননা 15 দিন পরে লাভ দিবে এটা স্বাভাবিক। কিন্তু এরা লাভ হলে যদি তা লুকিয়ে রাখে সবার কাছ থেকে, তখন তো কিছুই করা থাকবে না। ওটাও তো একটা সমস্যা, কিন্তু তোমার মতামত কি? এই কোম্পানির আশা বাদ দিন। আচ্ছা শোনো, তুমি কিন্তু আবার সবাইকে এই সূত্রগুলো শিখিয়ে দিও না, নয়তো বুঝতেই তো পারছো। চিন্তা করবেন না, আমি এইগুলো কাউকে বলি না। শুধু নিজের পকেট মানি চালানোর জন্য কিছু কিছু কাজ করতে হয় আর কি। আচ্ছা তুমি তাহলে যাও এখন। এদিকে আকাশ তো চলে আসে। অন্যদিকে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। রাতে হঠাৎ করে ইরা আকাশকে কল দেয়, তা 10 দিন পরে। এতে তো আকাশ অনেক খুশি হয়, সেই জন্য কথা বলার জন্য চলে আসে বারান্দায়। হালকা হালকা বাতাসে কিছুই ভালো লাগছিল না, তার উপর প্রিয় মানুষটার সাথে কথা বলতে পারাটা তো আরো বেশি সুন্দর করে তোলে। কল রিসিভ করেই। কেমন আছো? তোমাকে ছাড়া কি আর ভালো থাকতে পারি আমি? তুমি গ্রামে গিয়েছো শুনলাম। আন্টি কেমন আছে এখন? এখন তো ভালো আছে। তা গ্রামে থাকা অবস্থায় কল না দিয়ে এখন দিচ্ছ যে? আর বলো না, এইদিকে বাবার অ্যাক্সিডেন্ট করেছে। 4 দিন আগে খবর পেয়ে বাবাকে হাসপাতাল থেকে আনলাম। তারপর বাবার দেখাশোনা সব মিলিয়ে ব্যস্ততা কাটিয়ে উঠতে পারিনি। তার উপর আমাকে মাঝে মাঝে অফিসে এসে কাজ দেখতে হয়। আমি তো ভেবেছি এই সুযোগে বাবার কাছে তোমার কথা বলে দিব। এতে বাবা অন্তত অফিসে দেখাশোনা করার জন্য জামাই হিসেবে তোমাকে মেনে নিতেও পারে। এখন তোমার আব্বু অসুস্থ, এরকম অবস্থায় এসব বলা ঠিক হবে না। তুমি বরং আরো পরে বলে দিও, আগে উনি সুস্থ হোক। কিন্তু আমি তো অফিসে যেতে কাহিল হয়ে যাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, কাল আমি তোমার সাথে অফিসে যাব, ওখানে তোমাকে সাহায্য করব কাজে। তাহলে তো ভালোই হয়, তুমি অফিসে চলে আসিও। কিন্তু আমি তো তোমার বাবার অফিস চিনি না। আরে চিন্তা করছো কেন? আমি তোমাকে নিতে আসবো তোমার বাসার নিচে, তারপর দুজনে একসাথে যাব অফিসে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও তাহলে। এমনিতে অনেক কাজের প্রেশার যাচ্ছে তোমার উপর দিয়ে। ঠিক আছে, তুমিও ভালো থেকো। আমি ঘুমালাম। ইরা তো এই দিকে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইরার কথা মতো আকাশ রেডি হয়ে ইরার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ইরাও রেডি হয়ে চলে আসে বাসার নিচে। এসে আকাশকে কল দেয়। কোথায় তুমি? এই তো বাসায় বসে আছি, তুমি কোথায়? আমি তোমার বাসার নিচে।
তাড়াতাড়ি নামো। নামছি। নেমে নিচে আসে। এরপর গাড়িতে বসলে ইরা গাড়ি চালাতে থাকে। এইদিকে ইরা লক্ষ্য করে আকাশ বারবার পেটে হাত দিচ্ছে, সেই জন্য আচ্ছা, তুমি সকালে নাস্তা করেছো? আমি তো নিচে নামতে পারিনি, সেজন্য আমার খাওয়া হয়নি। তুমি তো মনে হয় খেয়ে এসেছো। আমি তো খেয়েছি। এখন চলো, আগে আমরা রেস্টুরেন্টে যাব, ওখানে তুমি খাবে, তারপর আমরা অফিস যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা রেস্টুরেন্টে আসে, ওখানে নাস্তা করতে থাকে। এদিকে আকাশ নাস্তা করার সময় ইরাকেও একটু একটু খাইয়ে দিচ্ছে, সাথে হেসে হেসে খাচ্ছে। আর ওদেরকে ওই সময় আবি দেখে ফেলে। গল্পে আবিরকে কি ওর পরিচয় তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পর, কেননা সবটা যদি এখনই বলে দেই তাহলে তো গল্পের মজাই হারিয়ে ফেলবেন। এদিকে আবির তো এরার সাথে আকাশকে দেখছে আর রাগে ফুঁসে থাকে, কিন্তু রেস্টুরেন্ট বলে চুপচাপ আছে। এইদিকে আমার খাওয়া হয়ে গেছে, চলো এবার যাই। ঠিক আছে, চলো। আলফর বেরিয়ে পড়ে, ওদের ফলো করতে করতে আবিরও বেরিয়ে পড়ে। ওরা গাড়িতে ওঠে, এরা গাড়ি ড্রাইভ করতে থাকে। তখন তোমার ঠোঁটে কি যেন লেগে আছে। তা লেগে যখন আছে তখন ওটা মুছে দাও। পানি নিয়ে মুছে ফেলি তাহলে। মানে? মানে মানে করতে করতে আকাশ হীরাকে কিস করে বসে। এতে হীরা তো অবাক হয়, কেননা রাস্তায় এভাবে গাড়ির ভিতরে কিস করাতে অবাক হয়। যদিও গাড়ি তখন রাস্তার একটা সাইডেই রাখা ছিল। এইদিকে আবির ওদের গাড়ির পিছনে গাড়িটা রাখে। কি ব্যাপার, গাড়ি এখানে থামলো কেন? চাকা নষ্ট হয়নি তো? ইরাকে লিড দেওয়ার বাহানা দিয়ে ওর সাথে কথা বলে ওকে গাড়িতে বসলে কেমন হয়? সেই জন্য আবির গাড়ি নিয়ে ওদের গাড়ির সামনে যেতে চাইবে। এর আগে ইরা গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কই কি হবে? আজকে রাস্তার মধ্যে গাড়ির ভিতরে কিস করে বসলে। তোমাকে আজকে এত সুন্দর লাগছিল, আমি যে নিজেকে কন্ট্রোল করে রেখেছি এতক্ষণ ধরে, এটাই তো তোমার জন্য ভাগ্য। কি হলো, সত্যিই আমাকে সুন্দর লাগছে? ছেলেরা নিজের গার্লফ্রেন্ডের মিথ্যে মিথ্যে প্রশংসা করে না, তাও সামনাসামনি। আসলে আমি আজকে তোমার জন্য সেজে এসেছি। আমার জন্য কেন? তুমি আজকে অফিসে যাবে আমার সাথে, সেখানে আমি খারাপভাবে যাই কি করে? তাছাড়া আমার একটু একটু টেনশনও হচ্ছে। টেনশন হবে কেন? এই যে তোমাকে নিয়ে অফিসে যাচ্ছি, কেউ আবার বাবাকে যদি বলে দেয়, তখন বাবা তো অনেক প্রশ্ন করবে। তা তো করবেই, তুমি বলে দিও আমি তোমার বন্ধু হই, আর তোমাদের অফিসে আমি কাজের ব্যাপারে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। ব্যাস, তাহলে আর তোমার বাবা তেমন কিছু বলবে না। বাহ, এত বুদ্ধি নিয়ে থাকো কি করে? তোমার মতো বউ যার পাশে আছে তার কি বুদ্ধির অভাব পড়বে নাকি? কথাটা তো তুমি মন্দ বলনি, কিন্তু বউ করার জন্য তোমাকে যে অনেক কিছু সহ্য করতে হবে। চিন্তা করো না, তোমার বাবার কেমন ছেলে পছন্দ তা আমাকে বলে দাও। আমার বাবার ধনী পরিবারের ছেলে পছন্দ, তার সাথে ছেলেও পছন্দ হতে হবে। কি বলছো? আমি তো পুরাই মাঝখানে পড়ে গেলাম। তো একসাথে দুটো দিক কিভাবে সামলাবো? দুটো দিক কই দেখলে? এই যে তোমার বাবার পছন্দ বড়লোক পরিবারের সন্তান, আর তোমার পছন্দ গরিব আর ভালো আর সৎ ছেলে। আমি তোমার পছন্দের বলে তুমি আমাকে ভালোবেসেছো, কিন্তু তোমার বাবার পছন্দ হবো কি করে? সেটা তুমি বাবার সাথে কথা বলে ঠিক করে নিও। এখন নামো, অফিস এসে গেছি। এত বড় অফিস তোমাদের? তা নয় তো কি? অফিস যদি এত বড় হয় তাহলে বাড়িটা কত বড় হবে? তাহলে তোমাকে আজকে আমাদের বাড়িটা দেখাবো, এরপর তোমাকে আমি তোমার বাসায় নামিয়ে দেব, আবার আমি চলে আসব। তার কোনো দরকার নেই, আমি ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসবো। এখন অফিস তো আসবো। ওরা অফিসের ভিতরে চলে আসে। এইদিকে আবির ওদের পিছন পিছন অফিসে চলে আসে। ইরা আকাশকে নিয়ে ওর বাবার কেবিনে চলে আসে। অন্যদিকে আবির দূর থেকে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করে। এইদিকে ইরা কাজ করতেছে, অন্যদিকে আকাশ ইরার দিকে মুক্ত নয়নে তাকিয়ে আছে, যা ইরা বোঝাও না বোঝার ভান করে আছে। কেননা আকাশের এই চাহনিতে কোনো খারাপ উদ্দেশ্য না থাকায় ইরাও কোনো কিছুই বলছে না। এরা মাঝে মাঝে কোনো হিসাবে আটকে গেলে আকাশ ওকে সাহায্য করে। একটু পর ম্যাম, ভেতরে আসবো কি? এরা দরজা খুলে দিতে যাবে, তার আগে আকাশ বাধা দেয়। কি হলো? তুমি নিজেকে তো আগে ঠিক করো। আমি তো ঠিকই আছি। ওনা তো ঠিক করবে। তুমি যে এতক্ষণ ধরে দেখলে, তখন কেন বলনি? আমার জিনিসে আমি কোনো ভাগ বসাতে দিতে পারবো না, তুমি ওনা দিয়ে রাখো। আমার দুই হাতে কাজ, তুমি একটু ঠিক করে দাও।
ঠিক আছে, দিচ্ছি। এইদিকে ইরা ইচ্ছে করে আকাশকে দিয়ে ওড়নাটা ঠিক করাচ্ছে, যেন আকাশের একটু একটু স্পর্শ ইরা পায়। ওড়নাটা দেওয়া হয়ে গেছে, আকাশ টেবিলের নিচে লুটিয়ে পড়ে। তখন ম্যানেজার আসে। ম্যাম, আপনার সাথে দেখা করার জন্য আমেরিকা থেকে মিস্টার ডেভিল এসেছে। ডেভিলটা আবার কে? শেয়ার মার্কেটিং নিয়ে আপনার সাথে কথা বলার জন্য এসেছে। এদিকে আকাশ আঙ্গুল দিয়ে ইয়ার পায়ে টোকা দিচ্ছে। এতে ইরা ম্যানেজারকে বাইরে যেতে বলে। ম্যানেজার যাওয়ার পর, কি হয়েছে? তুমি টোকা কেন দিচ্ছ? তুমি ওই ডেভিলের সাথে কথা বলা তো দূরের কথা, ওর সামনে এসো না। আমি একা থাকবো নাকি? তুমিও তো আমার সাথে থাকবে। তাছাড়া তুমি শেয়ার মার্কেটে অনেক কিছু চিনো, জানো। তুমি ওনার সাথে কথা বলবে আমার হয়ে। ওই লোকটা তো এমনিতে ভালো না। প্রথমে তোমাকে অনেক লোভনীয় অফার দিয়ে বলবে টাকা ইনভেস্ট করতে, তোমাকে এমনভাবে ফাঁসাবে তুমি ওনার কথা একদম বিশ্বাস করে ফেলবে। কিন্তু টাকা দেওয়ার পর শেয়ারে লস হয়েছে এরকম গল্প শুনিয়ে টাকাগুলো মেরে দিবে। আচ্ছা, তুমি কি ওনাকে চেনো আগে থেকেই? কথাটা শুনে আকাশ কিছুটা ভেবাচেকে খেয়ে যায়, সেই জন্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আরে ওনার নামে আর্টিকেল পড়েছে, সেখান থেকে শুনলাম আর জানলাম। আচ্ছা, আমি ওনাকে ভিতরে আসতে বলি, দেখি কি বলে। তাছাড়া তুমি তো আছোই, কিছু হলে তুমি আমাকে বলে দিও। আচ্ছা বলবো, তুমি তাহলে ওনাকে আসতে বলো। ঠিক আছে, বলতেছি। কিছুক্ষণ পরে ডেভিল আসে। শেয়ারের ব্যাপারে ইরাকে অনেক বোঝাতে থাকে, কিভাবে কি করতে হবে না হবে এইসব ব্যাপারে। এদিকে আকাশ ইরার পায়ে টোকা দিয়ে বুঝিয়ে দিচ্ছে কোনোভাবেই হ্যাঁ বলা যাবে না। সেই জন্য ইরাকে মেসেজ করে কি যেন লিখে পাঠায়। ইরা মেসেজটা পড়ার পর, আচ্ছা আপনি এখন আসেন, আমি এই বিষয়ে ম্যানেজারের সাথে আরও কয়েকজনের সাথে কথা বলে তারপর আপনি জানাবো। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কথার জন্য অপেক্ষা করব। আপনি তাহলে এখন যেতে পারেন, আমি সবার সাথে কথা বলে আপনাকে জানাবো। এদিকে ডেভিল যাওয়ার পর ম্যানেজার আসে। ইরাকে বলে, ম্যাম, কথা কি হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আমার তো মনে নেই। ইনভেস্ট করাটা অনেক লাভজনক হবে, আপনি কি বলেন? আমি জানাবো আপনাকে, আপনি এখন যান এখান থেকে। ঠিক আছে ম্যাম। ম্যানেজার যাওয়ার পরে ইরা এই ব্যাপারে কথা বলতে থাকে আকাশের সাথে। বলেছিলাম তোমাকে, ওই লোকটা এতটাই লোভনীয় অফার দিবে, তুমি ফেলে যে দিবে তাও পারবে না। সেটা তো দেখতেছি। তা তুমি কি বলো, ইনভেস্ট কি করব? পথে বসতে না চাইলে ভুলেও ইনভেস্ট করার দরকার নেই। ঠিক আছে, করলাম না। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? ওই লোকটার সামনে তুমি আসলে কি এমন ক্ষতি হতো তোমার, বলো তো? উনি যদি কাউকে বলে দেয়? বললেও কিছুই হবে না। আচ্ছা, আমি খাবার অর্ডার করতে। তার চেয়ে ভালো আমরা বাইরে এসে খেয়ে নেই। কথাটা মন্দ হয় না, চলো তাহলে। এদিকে ওরা বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আবিরও ওদের ফলো করতে থাকে। আবির মূলত এটাই বুঝতে চাইছে ওদের মধ্যে আজও কোনো প্রেম বা রিলেশন আছে কি না এটা জানার ছিল। ওদের পুরোটা দিন আবির ফলো করে। সন্ধ্যের আগে যখন অফিস বন্ধ হয়ে আসে তখন আকাশকে নিয়ে ওদের বাসার সামনে আসে। এসে আকাশ ইরাদের বাসাটা দেখতে পায়। এত বড় বাড়ি তোমাদের? জি মশাই, তবে চিন্তা করবেন না, আমাকে বিয়ে করার পরে এটা তোমার বাড়িও হয়ে যাবে। তাছাড়া তখন তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে থাকতে পারবে। তার মানে ঘর জামাই হয়ে? তুমি তো জানো আমি গ্রামে থাকতে পারি না, আমি কখনো গ্রামে যাইনি। সেখানে আমি থাকবো কি করে গ্রামে, তুমিই বলো। তাছাড়া তোমার বাবা মা যদি আমাদের সাথে আমাদের এত বড় বাড়িতে থাকে তাহলে তো কোনো ক্ষতি নেই। কিন্তু লোকে অনেক কথাই বলবে। লোকে কি বললো তা শুনে আমার আর তোমার কোনো কাজ নেই। লোকে তো বলতেই থাকে, ওনাদের তো কোনো কাজই নেই। আচ্ছা আমি এখন আসি। সাবধানে যেও তাহলে। এইদিকে ইরা বের হয়ে একটা অটোতে ওঠে। একটু দূর যাওয়ার পরে আবির এসে গাড়ি নিয়ে পথ আটকায়। এইদিকে আবির মুখটা ঢেকে তারপর নেমে পড়ে। এইদিকে আবিরও বের হয়। কি ব্যাপার, পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন?
সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আর এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? তুমি আমার আর ইরার বিয়ের ব্যাপারে ওর বাবার কাছে যাবে। তুই কি ইরাকে পছন্দ করিস? হ্যাঁ আব্বু। তাহলে তো তোর আর কোনো সমস্যা নেই। আমি ইরার বাবার সাথে কথা বলবো। কিন্তু ইরা যে রাজি হবে না। কেন রাজি হবে না? আমাদের কি টাকা পয়সা কোনো কিছুর কি কম আছে নাকি? আমাদের যা কিছু আছে তাতে ইরার পরিবারকে আমরা 3 বার কিনতে পারবো। তা সবই যখন জানিস বুঝিস তখন আর চিন্তা কিসের? সমস্যা তো ইরার কারণে। ইরা তো দেখতে সুন্দর আর গুণবতী, ওর মধ্যে আবার কিসের সমস্যা? আসলে ইরা একটা ছেলেকে ভালোবাসে, সেজন্য ইরা আমাকে বিয়ে করতে রাজি হবে না কখনো। তা ওই ছেলের পরিচয় কি? পরিচয় এখনো খুঁজে পাইনি, তবে লোক লাগিয়ে দেব আজকে আমি। তাহলে আগে ওই ছেলের পরিচয় বের কর, তারপর আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় চুপ করে থাকলাম, কিন্তু আমি ওই ছেলেকে জানা মেরে ফেলবো। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম বাবা। মাথা ঠান্ডা রাখ এখন। তোকে যে কথাটা বলার ছিল। ঠিক কথা বলো। ইরার বাবা কয়েকদিন আগেই হসপিটাল থেকে ফিরেছে, সেই জন্য ওনাকে দেখতে যাব এখন। তুইও আমার সাথে আয়, তাহলে অনেক ভালো হবে। এটাই তো সুযোগ ওনার কাছাকাছি আসার জন্য। তাহলে তৈরি হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে আব্বু, তুমি 10 মিনিট অপেক্ষা করো আমার জন্য, আমি রেডি হয়ে আসতেছি। এদিকে আবির তৈরি হয়ে নিচে নামে। এরপর ওর বাবার সাথে গাড়িতে করে চলে আসে ইরাদের বাসায়, কিন্তু গাড়ির ভিতরে এসেই দেখে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ভিতরে এসে দেখে বাড়ির ছাদে কেউ একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে আকরাম চৌধুরী না চিনতে পারলেও আবির ঠিকই চিনতে পারছে। আসলে এখানে আকাশ দাঁড়িয়েছিল আর পাশের জন ইরা ছিল, কিন্তু ইরাকে দেখা না গেলেও আকাশকে ঠিকই দেখা যাচ্ছে। আব্বু, এটাই ওই ছেলে। এই ছেলে তো একদম বাড়ির ভিতরে চলে এসেছে। তোমাকে আর বলছি তাহলে? আজকেই তাহলে ইরার বাবাকে এই ব্যাপারে বলতে হয়। আঙ্কেল, এর এখন শরীর খারাপ। এখন যদি তুমি এরকম নিউজ দাও, উনি তো উল্টো হার্ট অ্যাটাক করবে, পরে বিপরীত হয়ে যাবে। তাহলে চল এই বিষয়ে আরো আলাপ করে কাজ নেই, এখন ভেতরে চল তাহলে। ঠিক আছে, চলো তাহলে। এরপর এরা ভিতরে আসে। এইদিকে এরার মা এসে দরজা খুলে দেয়। আরে, আপনি আমাদের বাড়িতে? আমার কি সৌভাগ্য যে আপনি আমাদের বাসায় এসেছেন। শুনলাম রফিক অ্যাক্সিডেন্ট করেছে, তাই খবর পেয়ে ওকে দেখার জন্য চলে এসেছি আমি। অত রুমে শুয়ে আছে, আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। জি আন্টি, চলুন। বাহ, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। বড় আর হলাম কোথায়? তা আন্টি, ইরা কোথায়? হবে হয়তো ওর রুমে। আচ্ছা, আমার সাথে আসো, আমি ইরার বাবার কাছে নিয়ে যাচ্ছি। জি ভাবি, চলুন। এরার আম্মু ওনাদের নিয়ে উপরে চলে আসে। এরপর এরার বাবার কাছে নিয়ে আসে। এরার বাবা আর আবিরের বাবা একটা সময় বিজনেস পার্টনার ছিল, কিন্তু 10-12 বছর আগে ওনারা আলাদা হয়ে যায়। এরপর যে যার মতো ব্যবসা নিয়ে কাজ করতে থাকে। তবে এর ভিতরেও ওনারা মাঝে মাঝে যোগাযোগ তো রাখতো আকরামকে দেখার পরে। আরে বন্ধু, তুই আমার বাসায়, তাও এতগুলো বছর পরে। কি করবো বল, তুই অসুস্থ, কথাটা শুনেই তো আমি চলে এসেছি সাথে সাথে। আচ্ছা, যখন এসেছিস তখন দুপুরের একসাথে খেয়ে তারপর যাবি। ঠিক আছে বন্ধু। দুপুরে ওনারা খেতে থাকে। এইদিকে ইরাও ওনাদের সাথে ছিল না, কেননা ইরা আর আকাশ তখন ছাদে ছিল। ইরার মা অনেকবার ডাকছিল, কিন্তু তাও ইরা কোনো কিছু শুনতে পাচ্ছে না। কি করে শুনবে? নিচতলা থেকে ডাকলে ছাদ পর্যন্ত তো শোনা যায় না, না যাওয়ারই কথা। এইদিকে আবির আর ওর বাবা জানে ইরা কোথায়, সেজন্য। আন্টি, ছাদে দেখে আসুন একবার। ছাদে কেন? হতে পারে কোনো কারণে ছাদে এসেছে। ঠিক আছে, আমি দেখে আসতেছি, আপনারা খেতে থাকুন। জি আন্টি। এরা খেতে থাকে। অন্যদিকে কারোর ছাদে আসার আওয়াজ শুনে আকাশ ওখানে লুটিয়ে পড়ে। এরা কোনো একটা বাহানা দিয়ে কিছু ফুল নিয়ে খেলতে থাকে। আমি তোকে গলা ফাটিয়ে ডাকছি আর তুই ফুল নিয়ে পড়ে আসিস। তুমি আমাকে কেন ডাকছো? তোর আকরাম আঙ্কেল এসেছে, সাথে ওনার ছেলে। অনেকে এই নামে তো বাবার কোনো বন্ধুও আমাদের বাসায় আসে না, তাহলে উনি কেন আসলো? এখন কথা বলা বন্ধ করে নিচে আয়। নিচে কেন? তাছাড়া তুমি ভালো করেই জানো আম্মু, আমি লোকদের মাঝে যেতে পছন্দ করি না। তারপরও তুমি আমাকে কেন? ওরা কি তোকে দেখার জন্য এসেছে নাকি?
তুমি যেভাবে তাড়া দিচ্ছ আমার তো তেমনই লাগছে। আরে তেমন কিছু না, তুই এখন চল আমার সাথে। আম্মু, উনিওয়ালা ছেলেকে সাথে করে এনেছে, মানে অনেক কিছুই আছে এখানে যা তুমি লুকাচ্ছ আমার থেকে, সেই জন্য আমি যাব না। ওনারা বাসা থেকে বের হবে, তারপর আমি নিচে আসব। যদি তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে আমার থেকে। ঠিক আছে, আমি নিচে এসে কিছু একটা বলে ম্যানেজ করে নিব। তবে তোর আব্বু যদি রাগ করে বসে, তখন আমি কি করব? তুমি আব্বুকে বলে দিও আমি এখন খাবো না। তাছাড়া আমি ফুল নিয়ে খেলতেছি, আর ওনার ছেলে যেন ভুলেও ছাদে না আসে, কথাটা মনে রেখো। ঠিক আছে, যাচ্ছি আমি। এরা আম্মু নিচে যেতে ইরার দরজা আটকে দেয়। এইদিকে আকাশ ততক্ষণে ওখান থেকে চলে আসে, তবে যাওয়ার সময় ইরাকে ইশারা করে বলে যায়। এইদিকে ইরার আম্মু নিচে চলে এসে বলে ছাদে ফুল নিয়ে খেলা করছে, ও এখন খাবে না। এটা কেমন কথা? আমরা খেতে বলেছি, ও কেন খাবে না? ও আসলে তো আমরা একসাথে বসে বসে গল্প করতে পারতাম। তোমার মেয়েকে তো বোঝানো সম্ভব না। থাক না আন্টি, যখন খেলছে তখন খেলতে দেন। এইদিকে দুপুরের পর আকরাম আর আবির চলে যায়। এইদিকে আচ্ছা, আবিরকে ইরার জন্য কেমন হবে? একদম বাজে হবে আপু। এ কি ইরা, তুই কখন এলি? মাত্র এলাম আমি, যদি নাই আসতাম তাহলে তো এত কিছু দেখা বা শুনতে পেতাম না। আরে আমরা তো এমনি এমনি বলতেছি, তাছাড়া তোকে তো বিয়ে দিতেই হবে। তোমরা কি জানো না আমি কেমন ছেলে পছন্দ করি? ওই রকম ছেলে কি তুই পাবি? সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা আমাকে এটা বলো, ওই ছেলে আর ওর বাবা কেন এসেছে? তোর আব্বু অসুস্থ, সেই জন্য এসেছে। আচ্ছা, ম্যানেজার বলেছিল শেয়ার বাজার থেকে ডেভিল নামে একজন লোক এসেছে, তা তোকে নাকি বুঝিয়ে গেল। তার সাথে ম্যানেজার আমাকে বলল ওনার কথাগুলো নাকি ম্যানেজারের আর বাকি মেম্বারকে ভালো লেগেছে, সেজন্য তুইও ওনাকে হ্যাঁ বলে দে। সবার ভালো লাগলেও আমার ভালো লাগেনি। তুই তো শেয়ার মার্কেটের কোনো কিছু বুঝিস না, তাহলে ভালো খারাপ কিভাবে বুঝবি? আবু যে বোঝে আমি তার সাথেই কথা বলেছি, ও আমাকে মানা করেছে আমি যেন ডেভিলের কথায় রাজি না হই। কে সে ব্যক্তি? তোমাকে জানতে হবে না, আমি শুধু এতটুকুই বলবো, ওই শেয়ার মার্কেটে আমরা কোনোভাবেই কোনো বিনিয়োগ করব না। ঠিক আছে, তুই রুমে যা তাহলে, আমি এই বিষয়ে পরে কথা বলবো তোর সাথে। ঠিক আছে, আমি রুমে গেলাম। এইদিকে ইরা রুমে এসে আকাশকে কল দিয়ে সবটা খুলে বলে রাখলো। সবটা শুনে আকাশ কিছু বলেনি, তবে ইরা এতটুকু জানে আকাশ আর যাই করুক কখনো ইরা আর ওর পরিবারের কখনো ক্ষতি চাইবে না। এইদিকে ইরার বাবা মা দুজনেই বসে আছে। তুমি কি ভাবছো এত? ভাবছি ইরা কার কথায় এরকম সুযোগ ছেড়ে দিল। তা আমি কি করে জানবো? আমার তো সন্দেহ হচ্ছে। তোমার আবার কি নিয়ে সন্দেহ হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে কাউকে পছন্দ করে, সেজন্য ওর কথায় এরকম একটা অফার রিজেক্ট করে দিল। ও যদি কাউকে পছন্দ করে, ছেলে যে শেয়ার মার্কেট বিষয় বুঝবে, তা কি করে বুঝবে? তোমার মেয়ের সাথে কথা বলো, তাহলে তুমি বুঝতে পারবে। তাছাড়া আমি কয়েকদিন পরে অফিসে যাব, তখন ম্যানেজারকে আমি বলে দিব ওই শেয়ার মার্কেটে যেন 2 কোটি টাকা ইনভেস্ট করে রাখে, তাহলে 1 মাস পরে আমরা 30 লক্ষ টাকা লাভ সহ পাবো। এতগুলো টাকা হাত ছাড়া তো করা যাবে না। আমি ম্যানেজারকে কল দিচ্ছি। স্যার, হঠাৎ আপনি কল দিলেন, কিছু লাগবে কি? হ্যালো ম্যানেজার সাহেব। জি স্যার, বলুন। আপনি একটা কাজ করুন, ডেভিল নামে যে লোকটা এসেছে তাকে বলুন ডকুমেন্ট সব নিয়ে আসার জন্য। আপনি ওদের 2 কোটি টাকা দিয়ে দিবেন, তার সাথে সবগুলো ডকুমেন্ট নিয়ে নেবেন। কিন্তু ম্যাম তো মানা করেছিল। ওকে, কোনো কিছু জানানোর প্রয়োজন নেই, আমি যা বলেছি তাই করুন। জি স্যার, তাই হবে। এইদিকে ম্যানেজার ডেভিলের সাথে কথা বলে সবটা ঠিক করে নেয়। কয়েকটা দিন যেতে থাকে। এইদিকে আকাশের সাথে ইরার তেমন একটা কথা হতো না। এইদিকে ইরার বাবা একদিন অফিসে আসে। স্যার, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, ওনারা বলেছে 1 মাস পরে টাকা দেবে। ভালো করেছো। আচ্ছা, এই কয়েকটা দিন ইরার সাথে আর কেউ অফিসে আসতো কি? জি স্যার, আসতো, তবে আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম। তো ইরা কি উত্তর দিল?
বললো এই বিষয়ে আমার জানার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি আর জিজ্ঞাসা করিনি। তাহলে ওই ছেলে হয়তো ইরাকে বলেছে এই শেয়ার বিনিয়োগ না করার জন্য। হতে পারে স্যার। আচ্ছা, এই ছেলে দেখতে কেমন? ওই ছেলের মুখ এখন পর্যন্ত দেখিনি। আচ্ছা, সিসিটিভি ফুটেজ দেখে বলো। ওই ছেলে সবসময় নিজের মুখ ঢেকে আসতো। তাহলে এই ব্যাপারে দেখতেছি, ইরার সাথেই আমাকে কথা বলতে হবে। জি স্যার, আপনি কথা বলে দেখুন। এদিকে কয়েকটা দিন এভাবেই যেতে থাকে। একদিন ইরা ভার্সিটি থেকে বাসায় ফিরছিল, তখন আবির এসে ইরার পথ আটকে দাঁড়ায়। তাও মুখটা ঢেকে আসে, যেন ইরা না চিনতে পারে। কি ব্যাপার, আপনি এভাবে পথ আটকে কেন দাঁড়ালেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলুন। তোমাকে আমি ভালোবাসি। আমার পরিচয় কি জানেন? তোমার পুরো পরিচয় আমি জানি বলে তোমার সামনে এসেছি। ও তাই নাকি? তারপরেও এতটা সাহস কোথায় পান? সাহস তো মাঝে মাঝে অর্জন করে নিতে হয়। আপনার সাথে এত বকবক করতে পারবো না, আমাকে যেতে হবে এখন। কোথায় যাবেন আমাকে বলুন, আমি নামিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি রিকশায় করে চলে যেতে পারবো। কি, ইরা চৌধুরী রিক্সায় করে যাবে? হাউ ফানি! এটা কি আজও সম্ভব? হ্যাঁ, আপনাকে আমি এত কৈফিয়ত কেন দিতে যাব? দিতে হবে। তার কারণ কয়েকটা মাস পরেই তুমি আমার বউ হবে, বুঝলে? কথাটা শুনে ইরার এত রাগ হয়, সেজন্য সবার সামনে আবিরকে থাপ্পড় মারে। এতে ওর একটু লজ্জা লাগেনি, কেননা মুখ তো ঢাকা ছিল, সেই জন্য চাইলেও কেউ একে চিনতে পারলো না। থাপ্পড় খেয়েও আবির দাঁড়িয়ে আছে। তুমি আমাকে যত মারবে আমি সেগুলোকে আদর হিসেবে ধরে নেব। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। তুই সে আশাতেই বসে থাক। এইদিকে রিক্সা নিয়ে ইরা বেরিয়ে পড়ে। তবে এই গল্পে আপনারা ইরা কোনো বান্ধবী খুঁজে পাচ্ছেন না, তাই তো? আসলে যখন সময় হবে তখন ওনাদের সামনে নিয়ে আসা হবে, এই জন্য চিন্তা করবেন না আপনারা। শুধু ধৈর্য ধরে গল্পটা শুনে থাকুন, তাহলে বুঝতে পারবেন সবটা। কিছুক্ষণ পরে চলে আসে আকাশের কাছে। তবে একটু আগে যা হয়ে গেল তার কোনো প্রতিচ্ছবি ইরার মধ্যে নেই। কি ব্যাপার এত লেট হলো যে? রাস্তায় অনেক জ্যাম, সেই জন্য লেট হয়েছে। তা তুমি দুপুরে তো খাওনি মনে হচ্ছে। সবে মাত্র 2টা বাজে। তো কি হয়েছে, তুমি চলো, আমরা কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর আড্ডা দিব। ঠিক আছে চলো তাহলে, কেননা তোমাকে এখন যতই বলবো কোনো কাজ হবে না। তাহলে চলো তো এখন। এরপর ওরা রেস্টুরেন্টে আসে খেতে থাকে। এইদিকে ওরা যে রেস্টুরেন্টে এসে খাচ্ছে ওই রেস্টুরেন্টে ডেভিলকেও দেখতে পায়। তবে ওরা ডেভিলকে না দেখলেও ডেভিল প্রথম ইরাকে দেখতে পায়, কিন্তু আকাশের মুখ এখনও দেখতে পাচ্ছে না, কেননা আকাশের উল্টো দিকেই ডেভিল বসেছিল। ইরাকে দেখার পর এ কি, আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি তো এসেছি খাবার খেতে, তার সাথে সবাইকে বুদ্ধি দিতে। আমাদের কোম্পানিতে এসে যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি এখন সবাইকে দিয়ে বেড়াচ্ছেন? ম্যাডাম, আমার তো কাজও এটা। তা কত, আপনি এখনো ওকে দেখেছেন নাকি যে চিনবেন? ও হ্যাঁ, তাই তো। আগে তাহলে পরিচয় হয়ে নেই ওনার সাথে। ও আমার হবু হাজবেন্ড, আমরা কয়েকটা মাস পরে বিয়ে করব। কংগ্রাচুলেশন ম্যাডাম। তা স্যারের নাম? পারভেজ হোসেন আকাশ, আমি ওকে আকাশ বলেই ডাকি। কিন্তু ম্যাম, নামটা কেমন চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগবে কেন? মুখটা দেখলে ভালো করে চিনতে পারবেন। কথাটা শুনে ডেভিল সামনে এসে আকাশকে দেখতে থাকে। আকাশের মুখ দেখে ডেভিল তো ভয়ে টেবিল থেকে পড়ে যাচ্ছিল, তাও করার মতো নিজেকে সামলে নেয়। কি ব্যাপার, ভয় পাচ্ছেন কেন? আপনি এখানে? আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? না স্যার, আপনার যেখানে ইচ্ছে সেখানে থাকুন, এখানে আমার কোনো আপত্তি নেই। তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, ওদের যত টাকাগুলো নিয়েছো সব টাকাগুলো ফেরত দিবে। 1 ঘন্টা কেন? আমি এখনই ওনাদের অফিসে এসে টাকাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার খাওয়া শেষ হওয়ার আগেই। ঠিক আছে, আমার খাওয়া শেষ হওয়ার আগেই টাকা যেন ওদের অফিসে পৌঁছে যায়। জি, আমি এখনই যাচ্ছি। এদিকে ডেভিল দেরি না করে ইরাদের অফিসে যেতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন ডেভিল কেন আকাশের মতো একজন সাধারণ ছেলেকে দেখে এত ভয় পাবে। কি এমন রহস্য আছে আকাশের মধ্যে যা ডেভিল এত ভয় পেল, তা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। এখন সামনে কি হতে চলেছে তা শুধু শুনতে থাকুন ডেভিল চলে যাওয়ার পর। কি ব্যাপার, উনি তোমাকে দেখে এত ভয় কেন পেল? সে কথা আমি কিভাবে বলবো? তুমি না বললে কে বলবে শুনি?
যে ভয় পেয়েছে তার থেকে শুনে নিও। তাহলে তুমি বলবে না, তাই তো? আচ্ছা তুমি বলো, একটা লোক আমাকে দেখে কেন ভয় পাবে সেটা আমি কি জানবো নাকি? হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। তুমিও যে কম না সেটা বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এখন খাওয়া শুরু করো। ঠিক আছে, খাও তাহলে। এরা তো খেতে থাকে। এইদিকে ডেভিল রাফিং চৌধুরীর অফিসে চলে আসে, এসে ওনার সামনে দাঁড়ায়। কি ব্যাপার আপনি এই সময়? এই নিন আপনার টাকা। টাকা নিব মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের কোম্পানি শেয়ার বাজারে হঠাৎ করে পিছিয়ে গেছে, সেজন্য আমরা শেয়ার বাজারে বর্তমানে কোনো বিনিয়োগ করতে চাইছি না। আপনাদের ভরসায় আমি এত কিছু করেছি, আপনি যদি এখন এই কথা বলেন তাহলে কিভাবে কি হয় বলুন? সরি স্যার, আমাদের কিছুই করার নেই এখানে। ঠিক আছে, আসুন তাহলে। এইদিকে ডেভিল চলে যায়। ডেভিল এসে রানাকে ব্যাপারটা জানায়। কি বলছিস তুই? ঠিকই বলছি। তুই শিওর তো? আমি কি করে ওনাকে ভুলে যেতে পারি? হ্যাঁ আপনি বলুন। আচ্ছা তুই তাহলে চুপচাপ থাক, এই বিষয়ে আমি পরে তোর সাথে কথা বলে নেব। ঠিক আছে। এদিকে আবির ওর বাবার কাছে আসে, এসে ইরার ব্যাপারে কথা বলতে থাকে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে রফিকের সাথে কথা বলে দিচ্ছি। তাই করো বাবা। এদিকে পরের দিন আকরাম আর তার ছেলে চলে আসে ইরাদের বাসায়। তখন ইরাও ওখানে ছিল, সাথে ওর বাকি পরিবারও। তাহলে বন্ধু, আমরা বাকি কাজ শুরু করি। তা আর বলতে, তার দিন তারিখ ঠিক করে নেই তাহলে। আবু, কিসের দিন তারিখ ঠিক করছো তোমরা? তাছাড়া ওনারা এখানে কেন, তাও এত গহনা আর জিনিসপত্র নিয়ে? কি রে রফিক, তুই কি ইরাকে কিছু বলিসনি? ওকে, আর কি বলবো? আমরা যা ঠিক করব ওটাই ইরা বেছে নেবে। কি বলিস ইরা? আমাকে আগে ক্লিয়ার করে বলো, আসলে এখানে ঠিক কি হচ্ছে? তোর আর আবিরের বিয়ের তারিখ ঠিক করার জন্য ওনারা এসেছে। আমার বিয়ে মানে? তোমরা কি পাগল হয়ে গেছো? আরে রেগে যাচ্ছিস কেন? মানছি তোকে আগে থেকে কোনো কিছু জানায়নি, তাই বলে ওনাদের সামনে এত রেগে যাবি? ইরা তুই শান্ত হ। কি বিয়েতে রাজি না, নাকি এখন বিয়ে করতে চাইছিস না? আম্মু, এই প্রশ্নটা তোমরা আমাকে ওনাদেরকে এখানে আসার আগে বলা উচিত ছিল, কিন্তু তখন না বলে এখন কেন বলতেছো? তাহলে বিয়েটা করতে তোর ক্ষতি কি? ছেলে পড়াশোনা করতেছে, ওর বাবার বিজনেস দেখতেছে, দেখতেও অনেক ভালো হলে তোর আপত্তি কোথায়? আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। কথাটা শুনে আবির আর ওর বাবা অবাক হয়নি, কেননা ওরা তো সবাই জানে, কিন্তু ইরার বাবা মা অনেক অবাক হয়। এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমাদের 3 বছরের রিলেশন। তাছাড়া আমি যদি বিয়ে করি ওকেই করব। ঠিক আছে, তাহলে তুই যে ছেলেকে ভালোবাসিস ওকে এখানে আসতে বল। আঙ্কেল, ওই ছেলেকে এখানে আনার কি দরকার? আমি একটু দেখি আমার মেয়ের পছন্দ কীরকম। তাছাড়া তোমরাও থাকো এখানে। এটাও একটা দিকে ভালো, আমরাও থাকি এখানে, দেখি কেমন ছেলে। ইরা, তুই তাহলে এই ছেলেকে এখানে আসতে বল। ঠিক আছে, আমি ওকে কল দিচ্ছি। এইদিকে ইরা আকাশকে কল দিয়ে সব ঘটনা বলতে থাকে। সবটা শুনে, তুমি আমাকে 15 মিনিট সময় দাও, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসার চেষ্টা করো, কিন্তু তোমার বাসা থেকে তো আসতে মিনিট 30 লাগার কথা, তাহলে তুমি 15 মিনিটে কিভাবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এইদিকে আকাশ তৈরি হয়ে ওর বাসার সাথে যায়। এরপর ওখান থেকে ইরাদের বাসার কাছাকাছি একটা জায়গায় এসে নামে। এবার কিভাবে আসে আর কিভাবে নামে তা আপনারা পরে জানতে পারবেন, যখন আপনারা আকাশের এক এক করে রহস্য জানতে পারবেন। সেজন্য এখন হয়তো কিছু একটা মিস করে ফেলছেন, তবে চিন্তা করবেন না, আপনারা তাড়াতাড়ি জানতে পারবেন। এইদিকে ইরার পরিবার এই নিয়ে কথা বলতে থাকে। 15 মিনিট প্রায় শেষ হতে চলল, তখনই কেউ একজন দরজায় বেল দেয়। এইদিকে আকাশকে দেখে ইরা জড়িয়ে ধরে, যদিও বাকিরা কেউ তা দেখতে পাচ্ছে না, কেননা ড্রয়িং রুম থেকে মেইন দরজা দেখা যায় না। তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? এখানে দাঁড়িয়ে প্রশ্ন করতে থাকবে নাকি ভিতরে আসতেও দিবে আমাকে? তা তোমার কি নার্ভাস লাগছে না? জি না, এখন চলো, তোমার বাবা মার সাথে পরিচয় তো করিয়ে দিবে। ঠিক আছে, চলো এখন। এইদিকে ইরা ওর বাবা মার সামনে নিয়ে আসে। এইদিকে আবির ওর বাবা আকাশের দিকে তাকিয়ে আছে, সাথে ইরার আম্মু, কিন্তু ইরার বাবা মা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। আবু আম্মু, ওর নাম পারভেজ হোসেন আকাশ, আমি ওকে ভালোবাসি আর ওকে আমি বিয়ে করব।
আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, এখানে ইরার আব্বু, তুমি নিচে। কথাটা শুনে রাবিন চৌধুরী আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এ কি তুমি? আপনি কি আমাকে চিনেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? না আঙ্কেল, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। তুমি 5টা মিনিট বসো, আমি আমার রুম থেকে আসতেছি। কথাগুলো বলে ইরার আব্বু রুমে আসে। ওখানে উনি একটা ড্রেস থেকে ছবি বের করে, তারপর একটা হাসি দিয়ে ছবিটা ওখানে রেখে নিচে চলে আসে। আচ্ছা আকাশ, তুমি কি করো? তোমার বাবা মা কোথায় থাকে? আমি পড়াশোনা করি, এর বাইরে টিউশনই করি। মা বাবা গ্রামের বাড়িতে থাকে। দেখছেন আঙ্কেল, ইরা এমন ছেলেকে পছন্দ করেছে, এই ছেলে তো ইরার 1 সপ্তাহ খরচ পর্যন্ত চালাতে পারবে না। বন্ধু তুই তাহলে আবিরকে নিয়ে এখন বাসায় যা। কিন্তু আঙ্কেল, বিয়ের তারিখ? ওই ব্যাপারে আমি পরে কথা বলে নেব তোমার বাবার সাথে। এরপর আবির ওর বাবার সাথে চলে যায়। এখন শুধু ইরার বাবা মা আকাশ আর ইরাই আছে এখানে। তুমি আমার মেয়েকে কত বছর ধরে ভালোবাসো? 3 বছর ধরে। দেখো আকাশ, তুমি শিক্ষিত একজন ছেলে, তাই তোমাকে কিছু কথা বলি। জি আঙ্কেল, বলেন। দেখো, তুমি এখনো কোনো চাকরি করো না, নাই তেমন কোনো টাকা তুমি রোজগার করতে পারছো। সেজন্য তুমি নিজেও বুঝতেও পারছো আমি কি বোঝাতে চেয়েছি। জি আঙ্কেল, কিন্তু আমার এখানে কিছু বলার আছে। কি কথা বলো? আমি নিজের পায়ে দাঁড়াতে পারলে আপনি ইরার সাথে আমাকে বিয়ে দিবেন তো? দিব, কথা দিলাম। আমি তোমাকে 1 বছর সময় দিলাম। তুমি এই 1 বছরের ভিতরে কিছু একটা করে নিজেকে এমনভাবে তৈরি করে নাও যেন আমার মেয়ে তোমার বাসায় এসে কষ্ট না পায়। তুমি তো জানো এরা কেমন পরিবেশে আর কিভাবে বড় হয়েছে। শুধু তোমার জন্য আমি 1 বছর সময় দিলাম তোমাকে। তোমার জায়গায় এরা যদি অন্য কাউকে নিয়ে আসতো, আমি একটি বারের জন্য তাকে একদিনেরও সময় দিতাম না। কিন্তু আঙ্কেল, আমাকে কেন সময় দিলেন তাহলে, তা জানতে পারি কি? এর উত্তর আমি তোমাকে অন্য একটা সময় জানিয়ে দেব। তবে এই 1 বছরে তুমি ইরার সাথে দেখা, কথা এইগুলো করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ আঙ্কেল, আমার উপরে এতটুকু দয়া দেখানোর জন্য। তুমি আমার যে সাহায্য করলে এটার কাছে তো কিছুই না। আবু, কিন্তু আকরাম চৌধুরী যদি ঝামেলা করে? কি নিয়ে ঝামেলা করবে? ওনারা তো ব্যবসায়ে আমাদের অনেক উপরে। যদি উনি ব্যবসায়িক দিক দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে? তা পরে দেখা যাবে। আমি তাহলে চলি এখন। তুই আকাশের সাথে কথা বলে কিভাবে কি করবি না করবি সব ঠিক করে নিস। ঠিক আছে আপু। ইরার আব্বু তো চলে যায়। উনি যাওয়ার পরে আকাশকে নিয়ে ইরা ওর রুমে আসে। এইদিকে এরা তো বিশ্বাসই করতে পারছে না কিভাবে ইরার বাবা আকাশকে মেনে নিল। আপনারা নিজেরাও তো বুঝতে পারছেন না কিভাবে কি হলো। তবে চিন্তা করবেন না, আপনারা সামনের দিকে সব কিছু জানতে পারবেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বাবা তোমাকে মেনে নিবে। আমি তো নিজেও বুঝতে পারছি না। সে যাই হোক, বাবা তোমাকে মেনে নিয়েছে, এটাই অনেক বড় পাওনা আমার। তবে তোমাকে কিন্তু 1 বছরের ভিতরে প্রতিষ্ঠিত হতে হবে। চিন্তা করো না, হয়ে যাবে, শুধু আমার পাশে থেকো। এতদিন কি দূরে দূরে ছিলাম নাকি? আরে আমি তো তা বলিনি। তাহলে আর কতটা কাছে আসতে হবে শুনি? এখন যতটা কাছে আছো ততটা থাকলেই হবে। আকাশের কথা এরা খেয়াল করে, ওরা অনেকটা কাছাকাছি, সেই জন্য এরা সরে বসে। এখন তাহলে যাও, আর কিভাবে প্রতিষ্ঠিত হবে তা ভাবো। যদি টাকা লাগে আমাকে বলো, আমি বাবাকে বলে তোমাকে কিছু টাকা দিতে বলবো ব্যবসায়ের জন্য। জানি তুমি এমনিতেও নিবে না, সেই জন্য পরবর্তীতে সে টাকা তুমি পরিশোধ করে দিও। কিন্তু এটা তো খারাপ দেখায়। কিভাবে খারাপ হলো? এই যে তোমার আব্বুর থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠিত যদি হতে হয়, তাহলে আর এই চ্যালেঞ্জ দিয়ে লাভ কি? তাহলে তুমি কি পারবে মাসে 50,000 প্লাস ইনকাম করতে? 50,000 কেন? তুমি পাশে থাকলে আমি মাসে 50 লক্ষ টাকা রোজগার করে দেখিয়ে দিব। হয়েছে চাপা মারা, এবার যাও তাহলে। আর একটা কথা, সাবধানে থাকবে। সাবধানে কেমন থাকবো? কেননা আব্বু তো আবির আর ওর বাবাকে মানা করে দিবে। ওদের মানা করার পরেই ওরা তোমার আর আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাবে। তুমি এত কিছু জানো কি করে? বাবা তো অনেক আগেই ওনাদের থেকে ব্যবসায় না করে চলে এসেছে, এই জন্য।
কেননা উনি বাবার অনেকটা ক্ষতি করেছিল সেজন্য। বুঝতে পেরেছি। আচ্ছা আমি তাহলে আসি। দাঁড়াও একটা মিনিট। কি বলবে বলো। ইরা হঠাৎ করে আকাশের কপালে একটা চুমু দিয়ে দেয়। এটা কি হলো? তোমার গিফট। এখন যাও তাহলে। এইদিকে আকাশ বের হয়, অন্যদিকে আবির আর ওর বাবা আসে অফিসে। এটা কি হলো আব্বু? আমিও তো বুঝতে পারলাম না, দাঁড়া একটা কল করে দেখি। হ্যাঁ বাবা, তাই করো। এইদিকে আবিরের বাবা কল দিয়ে কথা বলতে থাকে। বন্ধু, আমি আকাশের সাথে ইরার বিয়ে দিব। মানে কি বন্ধু? ওই ছেলের বেকার না আছে না কোনো টাকা পয়সা, তাহলে ও কিভাবে তোর মেয়ের খরচ চালাবে? সেটা আমি দেখে নিব। তুই কিন্তু কাজটা ভালো করলি না। কেন, কি করবি তুই? আগের মতো তোকে ব্যবসায় থেকে বের করে দিব। ভুলে যাস না, এটা আমার প্রতিষ্ঠান, এখানে তোর কথা চলবে না। তুইও ভুলে যাস না, আমি ব্যবসায়িক দিক দিয়ে তোর থেকে অনেক ওপরে আছি। আমি একবার তোকে বিশ্বাস করে নিজে ঠকেছি, দ্বিতীয়বার আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। তুই কিন্তু কাজটা ভালো করলি না বন্ধু। কোনটা ভালো কোনটা খারাপ তা আমি তোর কাছে শিখতে যাব না। ঠিক আছে, শুধু শুধু আবারও নিজেদের মধ্যে তুই ক্ষতি ডেকে আনলি। এইদিকে আকরাম কল কেটে দেয়, সাথে আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর কি? ওই রফিক চৌধুরীর এত বড় সাহস তোমার মুখের উপরে কথা বলে? তুই চিন্তা করিস না, আমি ওই মেয়েকে যে করেই হোক তোর কাছে নিয়ে আসবো। ঠিক আছে আব্বু, কিন্তু কিভাবে আনবে? যদি আপসে রাজি না হয় তাহলে কৌশলে বা জোর করে হলেও নিয়ে আসবো। ঠিক আছে। এইদিকে পরের দিন আকাশ ভার্সিটিতে এসে ওর স্যারের সাথে দেখা করে, কিন্তু ইরা তখন ভার্সিটি ছিল না। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার, বলুন কি কথা। তুমি একে শেয়ার মার্কেটের নাম শুনেছো? জি স্যার, কি হয়েছে বলুন তো স্যার। তোমাকে একবার আমার সাথে যেতে হবে ওখানে। ওখানে কেন? ওই মার্কেট তো অনেক দূরে। ওই শেয়ার মার্কেটের মালিকের সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ওনার সাথে দেখা যে করবেন, কি প্রয়োজন আমাকে বলেন। আসলে আমি চেয়েছিলাম ওই মার্কেট থেকে কিছু শেয়ার কেনার জন্য। ওই মার্কেটের শেয়ারের দাম তো অনেক বেশি, এত টাকা আপনি পাবেন কোথায়? কিন্তু এত বছর ধরে যে টাকা জমিয়েছি সে টাকা দিয়ে। ওই শেয়ার কেন? আমি 1 মাস আগে একটা আর্টিকেল পড়েছিলাম। আপনি তো অনেক রকম আর্টিকেলই পড়ে থাকেন। এটা ছিল ওই কোম্পানির আর্টিকেল। আজ পর্যন্ত যারা এই কোম্পানির শেয়ার কিনেছে তারা কেউ এখন পর্যন্ত লস খায়নি। সেজন্য আপনি ওই কোম্পানির শেয়ার কিনতে চাইছেন, এটাই তো? ঠিক আছে, তা কত টাকা শেয়ার কিনবেন? এই ধরো 20 লক্ষ টাকা। ঠিক আছে, আমি আপনাকে একজনের নাম্বার দিচ্ছি, আপনি সরাসরি ওনাকেই টাকা দিয়ে দিলে হবে। আপনাকে কষ্ট করে ওনাদের কোম্পানি পর্যন্ত যেতে হবে না। যদি ওই লোকটা টাকা মেরে দেয়? উনি কোনো টাকা মারবে না, আমি ওনাকে বলে দিব। উনি নিজে আপনার থেকে এসে টাকা নিয়ে যাবে। আর আপনি কি কি শেয়ারগুলো কিনবেন সেগুলো আমাকে জানিয়ে দিবেন। আমি তাহলে ওনাকে বললে উনি নিয়ে আসবে সে শেয়ারগুলো। ঠিক আছে, তাহলে কিছু শেয়ারের নাম তুমি রাখো। ওনাকে বলিও ওই শেয়ারগুলো নিয়ে আসার জন্য। ঠিক আছে স্যার, বলে দিব। স্যারের সাথে কথা শেষ করে ম্যানেজারকে কল দেয়। স্যার, হঠাৎ আপনি কল দিলেন, কিছু লাগবে কি? আমার কিছুই লাগবে না, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় নোট করুন। জি স্যার, বলুন। এরপর ঠিকানা দিয়ে সেই ঠিকানায় নোট করে রাখে, আর ওই ঠিকানায় যেতে বলে ম্যানেজারকে। চিন্তা করবেন না, আমি সব কিছু নিয়ে চলে আসব ওই ঠিকানায়। ঠিক আছে। এইদিকে আকাশ বাসায় পৌঁছে যায়। বিকেলে ইরা কল দেয়। কি করছো তুমি? এই তো ভার্সিটি শেষ করে বাসায় ফিরলাম। শুধু ভার্সিটিতে এলেই কি হবে? চিন্তা করবে না, আমি সময় মতো দেখবে তোমার সামনে এসে হাজির হব। সেদিন তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিবে। আমি তো সে আশাতেই আছি, কবে তোমার হাতে বাবা আমাকে তুলে দেয়। আচ্ছা শোনো, একটা কথা বলা ছিল। কি কথা? আমাকে একটু গ্রামে যেতে হবে। গ্রামে কেন? আঙ্কেল আন্টি ঠিক আছে তো? আম্মু অসুস্থ, ওনাকে ডক্টর দেখানোর জন্য আনবো শহরে। তাহলে তুমি লেট কেন করছো? কিন্তু সমস্যা তো ওখানেই। টাকা যা লাগে আমি ম্যানেজ করে দিব। মা বাবাকে এনে রাখবো কোথায়? তুমি তো জানো আমি বন্ধুদের সাথে থাকি, এখানে তো থাকতেও পারবে না ওনারা। এত চিন্তা করছো কেন? ওনারা আমার সাথে আমার বাড়িতে থাকবে, মা বাবাকে আমি ম্যানেজ করে দিব। তুমি এই বিষয়ে কোনো টেনশন নিও না। কিন্তু কিন্তু এতে তোমারই অসুবিধা হবে। কিছুই হবে না, বিয়ের পর তো ওনাদের সেবা যত্ন করতে হবে আমাকে, সেটা না হয় বিয়ের আগেই করা শুরু করে দিব। আচ্ছা আমি তাহলে রাতেই রওনা দিব। সাবধানে যেও,
ভাড়া হবে তো, নাকি আমি কিছু টাকা পাঠিয়ে দিব? লাগবে না, আমার কাছে টাকা আছে। ঠিক আছে, ওনাদের নিয়ে সোজা আমাদের বাসায় আসবে, আর না হয় আমি ওনাদের নিতে বাস স্ট্যান্ডে আসবো। ঠিক আছে। এইদিকে আকাশ কল কেটে দিয়ে শাকিল, বাবু, অন্তর ওদের সাথে কথা বলতে থাকে, কেননা ওদের টাকা দিয়েছিল বিভিন্ন কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করার জন্য। কি রে, কোনো আপডেট কি পেলি? মোটামুটি তোর কথা মতো আমাদের 5 দিনে লাভ হলো 20,000 টাকা। এই নে তোর 15,000। আচ্ছা শোন, আমি বাড়িতে যাব, আম্মু অসুস্থ, ওনাকে নিয়ে শহরে আবার ফিরে আসবো। কি বলিস? কি হয়েছে ওনার? মেডিকেল চেক আপ করাতে আনবো ওনাকে। কিন্তু ওনাদের রাখবি কোথায়? ইরার সাথে কথা হয়েছে, ও বলেছে ওদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওর বাবা মা যদি... বলেছে ওনারা আসলে জানাবে কথা বলে। তুই কি রাতে বের হবি? একটু পরে বের হব। আচ্ছা যা তাহলে। এরপর আকাশ বেরিয়ে পড়ে। কয়েকটা ঘন্টা পরে চলে আসে গ্রামে। তাও রাত হয়ে যায়। এরপর আর বাড়িতে আসে। কেমন আছিস তুই? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? হঠাৎ করে কি হলো তোমার? জানি না কি হলো, সংসারের কাজ করতে করতে এরকম তো হবেই। আচ্ছা, সকালে আমার সাথে তোমরা শহরে যাবে। ওখানে কেন? তোমার চিকিৎসা করাবো। ওখানে তো অনেক খরচ। খরচ নিয়ে তোমাদের ভাবতে হবে না, তুমি আর বাবা মিলে তোমাদের কি কি লাগবে তা নিয়ে নাও। 10-15 দিন থাকতে পারবে, এরকম করে নিও। ঠিক আছে, তোর বাবা তো ঘুমোচ্ছে, আমি সকালে বলে দিব। তুই বরং এখন শুয়ে থাক। ঠিক আছে আম্মু। এদিকে কিছুক্ষণ পরে আকাশও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন দুপুরবেলা ম্যানেজার এসে আকাশের বাসায় এসে হাজির। আমাকে আপনার ঠিকানা দেওয়া হয়েছিল। ও, আপনি সেই ব্যক্তি, ভিতরে আসুন আমার সাথে। জি চলুন। এই নিন স্যার, আমাদের শেয়ারের নাম আর মূল্য এখানে লেখা আছে। আপনার যেগুলো পছন্দ হয় এখান থেকে চয়েস করে নিতে পারেন। তাহলে আমাকে কয়েকটা শেয়ারের নাম আর মূল্যগুলো বলতে থাকেন। জি স্যার, দেখাচ্ছি। ম্যানেজার একটা টর্চ বাইক করে ওনার হাতে দেয়। এরপর কিছু কিছু শেয়ার বুঝিয়ে দিতে থাকে। একটু পর আমাকে এই 3টা শেয়ারের মধ্যে 12টা দিলেই হবে। ঠিক আছে স্যার, এই নিন শেয়ার। এরপর শেয়ার দেয়। তারপর ম্যানেজার কিছু কাগজ দেয়। তারপর সব কিছু ঠিকভাবে সাইন করে দেয়। আমি তাহলে এখন যাচ্ছি। জি আসুন তাহলে। এইদিকে কাজ তো শেষ। একটু পর আকাশের বাবা মা সবকিছু গুছিয়ে নেয়। চলো তাহলে। আকাশ, ওইখানে আমরা থাকবো কোথায়? এই নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমরা চলো আমার সাথে। তাছাড়া আমি তোমাদের এই পর্যন্ত কোনো কিছুর অভাব বুঝতে দিইনি, আর নাই বুঝতে দিব। কিন্তু আমরা থাকবো কতদিন ওখানে? সেসব তো কিছুই বললেই না আমাদের। মোটামুটি 10-15 দিন তো থাকা পড়বেই। ঠিক আছে, চল তাহলে। এইদিকে আকাশ ওনাদের নিয়ে বাসে ওঠে। অন্যদিকে ইরাকে সবটা জানিয়ে দেয়। ইরা তো অনেক খুশি, কেননা আকাশের বাবা মা আসতেছে সেই জন্য। তোমাদের আসতে ঠিক কতক্ষণ লাগবে? কেন বলো তো? আমাকে তো আবার বের হতে হবে। এই তো 5 ঘন্টা তো লাগবেই, আমি বাস স্ট্যান্ডে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এই তো 5 ঘন্টা তো লাগবেই, আমি বাস স্ট্যান্ডে। আসার 30 মিনিট আগে তোমাকে কল দিব, তাহলে তুমি চলে আসিও। ঠিক আছে। এইদিকে ওরা তো আসতেই থাকে। আকাশ ইরাকে কল দিয়ে জানিয়ে দেয় কতক্ষণ লাগবে আসতে, সে সব জানিয়ে দেয়। এইদিকে ইরা বের হবে তখনই। কোথায় যাচ্ছিস তুই? তোমাদের যে বললাম আকাশের বাবা মা আসতেছে, সেই জন্য ওনাদের নিতে বাস স্ট্যান্ডে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা আম্মু, আমি তাহলে চলি। তা রান্না কি হয়েছে? রান্না প্রায় শেষ, তুই আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, আমি গেলাম। এইদিকে ইরা বাস স্টেশনে চলে আসে। ইরা আসার 5 মিনিট পরে বাস এসে থামে। আকাশ ওনাদের নিয়ে বের হয়। এইদিকে ইরা তখন বুঝতে পারে এরাই আকাশের বাবা মা, সেই জন্য ওনাদের সামনে এসে সালাম করতে থাকে। তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। আকাশ, এই মেয়েটা কে? আঙ্কেল, আমি আকাশের বন্ধু। না বাবা, ও মিথ্যা বলছে। তাহলে সত্যিটা কি তুই বল। আবু, ওর নাম ইরা চৌধুরী, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমরা বিয়ে করব। তা এতদিন ধরে আমাদের কেন বলিসনি? আব্বু আম্মু, থুকু, আঙ্কেল আন্টি, আপনারা গাড়িতে উঠুন, তারপর সবটা বলতেছি। আকাশ, এই গাড়িটা কার? এই গাড়ি ইরাদের।
আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি ভিতরে চলো, তারপর আমি তোমাদের সবটা বলতেছি। ঠিক আছে, চলো। এরপর ওনাদের নিয়ে গাড়িতে এসে বসে, তারপর সব ঘটনা বলতে থাকে ওনাদের। সবটা শোনার পর এত কিছু হয়ে গেল অথচ আমাদের কিছুই জানালি না। জানলে তো তোমরা শুধু শুধু টেনশন করতে, সেজন্য আমি কিছু জানাইনি। কিন্তু আমরা ওদের বাসায় যদি যাই, ওর বাবা মা যদি... আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমার বাবা মা রাজি আছে, সেই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। কারণ আমি চাই না বাবা মার বিরুদ্ধে আপনাদের ওই বাসায় এসে অপমানিত হতে হোক, সেই জন্য বাবা মা রাজি করিয়ে তারপর আমি আপনাদের নিয়ে এসেছি। কোনো অসুবিধা হবে না তো? তুমি কোনো টেনশন নিও না, ওনাদের যত্নের সামান্যটুকু অবহেলা আমি হতে দিব না। তোমার ভরসায় বাবা মাকে তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। এইদিকে ওনারা চলে আসে ইরাদের বাড়িতে। বাড়ির সামনে দাঁড়িয়ে অবাক হয় এত বড় বাড়ি দেখার পরে। এরপর ওনারা ভেতরে আসে। এত বড় বাসা এদের? ওনারা আমাদের কিছুই বলবে না তো? আরে আন্টি, কেউ কিছুই বলবে না, আমি তো আছি, কোনো চিন্তা করবেন না। এরপর ওনারা এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। এরপর ইরা ওনাদের একটা রুম দেখিয়ে দেয়। আপনারা দুজনে আজ থেকে এই রুমেই থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, কাল আপনাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। আমরা তাহলে ফ্রেশ হয়ে নেই। ঠিক আছে আন্টি, আমি পাশের রুমে আছি, আপনাদের ফ্রেশ হওয়া হয়ে গেলে আমি আপনাদের খেতে দিব। আকাশ কি আমাদের সাথে থাকবে? ও তো মেয়েছে তাকে, তবে চিন্তা করবেন না, আমি আপনাদের হসপিটালে নিয়ে যাব, আকাশ সরাসরি হসপিটালে চলে আসবে। ঠিক আছে। ইরা আর রুমে আসে। এদিকে কিছুক্ষণ পরে ইরা ওনাদের নিয়ে নিচে আসে খাবার খাওয়ার জন্য। এরপর খাবার খেতে খেতে ওনারা বাকি কথা বলতে থাকে। কিছুক্ষণ পর তাই ইরা, ওনারা যে ডক্টর দেখাতে এসেছে, আকাশের কাছে তো এত টাকা হবে না। তাছাড়া ওনার তো যা অবস্থা বুঝছি, লাখের ওপরে খরচ হবে। কি বলেন? এত টাকা পাবো কোথায়? আচ্ছা তুই বরং ওনাদের যা যা খরচ হয় সেই সব খরচ চালিয়ে... কিন্তু আম্মু, আকাশ তো আমাকে বলেছে যা কিছু খরচ হবে সব খরচ ওই দিবে, আমাকে শুধু বলেছে আঙ্কেল আন্টি ঠিকভাবে খেয়াল রাখার জন্য। তা এতগুলো টাকা আকাশ পেল কোথায়? সেসব কথা তো আমি জানি না আপু। ঠিক আছে আপু। এইদিকে ওনাদের খাওয়া হলে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। এইদিকে রাতে আকাশ কল দিয়ে ওনাদের কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকে, ওনারা কি করছে, কি খেয়েছে, এইসব কিছু। পরদিন সকালে এরা ওনাদের নিয়ে চলে আসে ওখানকার একটা বড় হসপিটালে। হসপিটাল দেখে এরা নিজেও অনেকটা অবাক হয়, কেননা হসপিটাল এতটাই বড় যে আকাশ এখানের খরচ কিভাবে দিবে সেটাই ভাবতে থাকে। এদিকে আকাশও ততক্ষণে চলে আসে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের কোনো অসুবিধা হয়নি, তা এত বড় হসপিটাল তুমি সবটা সামলাতে পারবে তো? চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। এখন চলো ভিতরে যাই। মা বাবা, তোমরাও ভিতরে চলো। হ্যাঁ চলো তাহলে। ওনারা ভিতরে এসে ডাক্তার দেখাতে থাকে। ডাক্তার ওনাকে দেখার পর দেখুন, ওনার অবস্থা তেমন একটা ভালো না। কি বলছেন ডক্টর? কি হয়েছে মায়ের? দেখুন, ওনাকে অপারেশন করাতে হবে। কত খরচ কি পড়বে, আর অপারেশনটা কিসের? দেখুন, ওনাকে আগে কয়েকটা স্টার্ট দিব, এই রিপোর্টগুলো দেখার পরে আমি বলতে পারবো। তাহলে টেস্ট দিন, আমি করিয়ে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি, আপনি তাহলে কয়েকদিন করিয়ে নিন সবটা। এদিকে আকাশ ওর মাকে নিয়ে টেস্টের রুমে আসে। এরপর কিভাবে কি করতে হবে তা একজনের সাথে কথা বলে ঠিক করে নেয়। একটু পর আকাশ আঙ্কেল, দুপুর হয়ে এসেছে, চলো আমরা খেয়ে নিই কিছু। কিন্তু মা তো নিজেও কিছু খায়নি। আন্টি যে টেস্ট, ওনাকে সেই জন্য না খাইয়ে থাকতে হবে, তবে টেস্ট হয়ে গেলে তখন আমি নিজও হাতে খাইয়ে দেব। কিন্তু আকাশ, তুই এতগুলো টাকা পাবি কি করে? টাকা নিয়ে কোনো চিন্তা করো না, মায়ের সুস্থতাই আমার জন্য অনেক কিছু। আমরা তাহলে কিছু খেয়ে আসি, তোর মায়ের টেস্ট করানো হয়ে গেল, তখন না হয় বাকিটা হবে। ঠিক আছে চলো। এরপর ওরা খাবার খেতে থাকে। এইদিকে ডক্টর ওনাদের কাজ চালিয়ে যেতে থাকে। এইদিকে 3টা বাজে। আকাশের মায়ের সব টেস্ট করানো শেষ হয়, তাই রিপোর্টের জন্য আসে ডক্টরের কাছে।
দেখুন, সব রিপোর্ট তো আজকে পাবেন না, কিছু কিছু রিপোর্ট আপনারা আজকে পাবেন আর 2টা রিপোর্ট কাল পাবেন। এখানে যে রিপোর্টগুলো আছে সবগুলোই ভালো আছে, কিন্তু কিন্তু কি ডক্টর? সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আসল রিপোর্টগুলো কাল আসবে। এই রিপোর্ট এর উপর ভিত্তি করে বলতে পারবো। তাহলে কি আমরা কাল আসবো? হ্যাঁ, বিকেলের দিকে আসলেই হবে। আর হসপিটালের বিল হয়েছে 26,000 টাকা। বিল আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে কালকে আসলেই হবে। এইদিকে ডক্টরের সাথে কথা বলে সবাই চলে আসে। আকাশ ইরাদের বাড়িতে আছে, তবে ভিতরে আর কেউ আসেনি। বাইরে থেকে ওনাদের ভিতরে দিয়ে চলে আসে। বাসার ভিতরে এসে ইরা আকাশের মাকে খাইয়ে দিতে থাকে। খাবার খাওয়ার সময়ে ইরা ওর মাকে সবটা বলে। তা এতগুলো টাকা আকাশ পেল কোথায়? সেসব জানি না, তবে ওর সব টাকা কার্ডের মাধ্যমে দিয়েছে। যাক, ভালো তো। আচ্ছা, ও যদি না পারে আমরা তো আছি। আমি আকাশকে যতদূর জানি ও কখনো রাজি হবে না তোমাদের থেকে কিছু নিতে। দেখি কি হয়। এইদিকে ইরা একটা ব্যাংকে আসে, এসে ওর কার্ড বের করে। আমার এই কার্ড সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দাও। কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব হবে। আমরা যেমন মাস্টার কার্ড ইউজ করি তেমন করে এটাও করে নিব। কিন্তু দুটোই তো আলাদা ব্যাপার। তাহলে একটা কাজ করো, আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব আলাদা একটা অ্যাকাউন্টে নিয়ে যাও, আর এই কার্ডটা চেঞ্জ করে একটা মাস্টার কার্ড বানাও, যেন আমি যখন চাইবো যেভাবে চাইবো সেইভাবে যেন ক্রস করতে পারি। যেমনটা আপনার ইচ্ছে। এইসব করতে কতক্ষণ লাগবে? আমাকে 2 ঘন্টা সময় দিন, আমি করে দিচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। এইদিকে ম্যানেজার কার্ড ঠিক করতে যায়। এইদিকে আবির আর ওর বাবা আসে ওই ব্যাংকে। ওখানে আকাশকে দেখে তো অবাক হয়। অন্য তুই কাউকে আশা এখানে? করছিলে নাকি? তেমনই কিছু। তা একটা কথা বলার ছিল। কি কথা? তুই এই ব্যাংকে কি করিস? সবজি কিনতে এসেছি। ব্যাংকে আবার সবজি কবে থেকে বিক্রি করা শুরু করলো? আপনাদের মতো ফালতু লোকদের জন্য। এই তোর সাহস তো কম না? তুই আমার বাবাকে অপমান করছিস। তোরা বাবা ছেলে তো এরকমই, নতুন করে বলার কি আছে? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। রেগে আকাশকে কিছু করতে যাবে, তখনই সিকিউরিটি এসে ওদের বাধা দেয়। কেননা ব্যাংকে তো এইসব মোটেও করা যাবে না, সেই জন্য ওরা চুপ করে থাকে। তুই আজকে এই ব্যাংকের বাইরে আয়, তোকে বোঝাবো এই আবির চৌধুরী কি জিনিস। আমি অপেক্ষা করতেছি। এইদিকে আকাশ অপেক্ষা করে কার্ডের জন্য। এইদিকে আবির আর ওর টাকা উঠিয়ে ব্যাংকের বাইরে আসে। বাবা তুমি বাসায় যাও, আমি ওই বেটাকে আজকে বুঝিয়ে দেবো এই আবির চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। দেখিস ব্যাংকের কোনো কিছু যেন না ভাঙে। তাছাড়া সবকিছু সাবধানে করিস। কোনো না হয় কোনো ব্যাংক থেকে ডাকাতির মামলা দিয়ে দেবে। তাছাড়া এই ব্যাংকটা সবথেকে বড় ব্যাংক, সেই জন্য যা করবি একটু সাবধানে করিস। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে আকাশ ওই কার্ড নিয়ে বের হতে যাবে, তখনই খেয়াল করে বাহিরে আবির আর কিছু লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তাই ওর পথে আর বের হচ্ছে না। বাইরে ওরা দাঁড়িয়ে আছে আমার মারার জন্য। আমাকে 5 মিনিট সময় দিন, আমি সিকিউরিটি দিয়ে ওদের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু এখান থেকে তাড়ানোর পরে ওরা যদি বাইরে আপনার উপরে হামলা করে? তাহলে একটা কাজ করো, ওরা যেভাবে আছে সেভাবে অপেক্ষা করতে থাকো। তুমি আমার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করো, আমি হেলিকপ্টারে করে চলে যাই। চলুন স্যার, আপনার সাথে আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এরপর আকাশ তো হেলিকপ্টার করে যেতে থাকে। এদিকে আবির তো অপেক্ষা করতে করতেই শেষ। আব্বু ওই ছেলেটা তো বেরই হলো না। মনে হয় ভয়ে ভেতরে বসে আছে। আমি কি ভিতরে যাব তাহলে? কোনো দরকার নেই, পরে আরো ঝামেলা বাড়বে। আমি তাহলে চলে আসলাম। চলে আয়। এরা চলে যায়। অন্যদিকে পরের দিন আকাশ হসপিটালে এসে ডক্টরের সাথে কথা বলতে থাকে। দেখুন, এই 2টা রিপোর্টই খারাপ। কি বলছেন ডক্টর? চিন্তার কোনো কারণ নেই, শুধু ওনার অপারেশন করলেই সবটা ঠিক হয়ে যাবে। কত খরচ হবে? ওনার 2টা অপারেশন করাতে হবে। একটা হলো হার্ট রিং বসাতে হবে, আর একটা হলো ওনার কিডনি চেঞ্জ করাতে হবে। এই দুটো অপারেশনে ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছুই নেই, শুধু খরচ হবে বেশি। কি রকম খরচ? 2টো কিডনি মিলে 6 লক্ষ আর হার্টের রিং মিলিয়ে 12 লক্ষ। এরপর অপারেশনের চার্জ মিলিয়ে 20 লক্ষ টাকা খরচ হবে। টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমি এই 2টা রিপোর্ট তাহলে রাখলাম, কিভাবে কি রিং
আর কিডনি লাগবে আমাকে 7 দিন সময় দিন, আমি ব্যবস্থা করে নিব। পারবেন তো আপনি? অবশ্যই পারবো। আমি সবগুলো হসপিটালে কিডনি ডিটেলস এখনই পাঠিয়ে দিব। আশা করি 4-5 দিনের ভিতরে কিছুটা হলেও পেয়ে যাব। ধন্যবাদ ডক্টর। আপনি তাহলে আপাতত 15 লক্ষ টাকা জমা করে দিন। বাকিটা যখন অপারেশন হবে তখন দিলেই হবে। আসলে যা যা লাগবে তা আমাদের কিনে আনতে হবে। তা তো সেজন্য 70% টাকা আপনাদের থেকে আগেই নিয়ে নেওয়া হয়। বাকি 30% আমরা নিজেদের থেকে খরচ করে আনি। আমি তাহলে টাকা জমা করে দিচ্ছি। জি চলুন আমার সাথে। ডক্টরের সাথে এসে টাকা জমা করে দেয়, এরপর বাসায় যেতে থাকে। বাসায় এসে রাতে ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে এতগুলো টাকা তুমি দিবে কি করে? টাকা ম্যানেজ হয়ে যাবে। আমি বলছিলাম কি, বাবাকে বলে আমি অপারেশনের সব টাকা দিয়ে দিব কি? এর কোনো দরকার নেই, আমি যাই করব নিজের টাকায়। তাই বলে এতগুলো টাকা তুমি 7 দিনে কিভাবে জোগাড় করবে? বললাম না হয়ে যাবে। তুমি শুধু বাবা মার খেয়াল রাখিও। আমি 5 দিন পরে আসবো তোমাদের বাসায়। তবে এই 5 দিন তুমি আমাকে কল করেও পাবে না। কেন কেন? সবটা আমি এসেই জানাবো। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই আকাশ, আর ওর কাছে হঠাৎ এত কিছু আসলো কি করে? যে ছেলে কয়েকটা মাস আগেও টাকার জন্য কোনো কিছু কিনতে পারতো না, আজকে ওর কাছে এতগুলো টাকা আসলো কিভাবে? তার উপর এই 5 দিন আকাশ কোথায় থাকবে আর কোথায় যাবে যে ওকে কল দিলেও পাবে না? এইদিকে ইরার সাথে কথা বলে আকাশ চলে আসে এয়ারপোর্টে, কেননা ওকে দেশের বাইরে যেতেই হবে। কেন যাবে, কি জন্য যাবে তা আপনারা পরে জানতে পারবেন। তাছাড়া 5 দিন পর এখানে তার মায়ের অপারেশন, এখন কেন বিদেশ যাচ্ছে? এইদিকে আকাশ তোমাকে কিছু বলেছে? আমাকে তো কিছু বলেনি। বলেছে 6-7 দিন পরে আপনার অপারেশন। আকাশ এখন কোথায় আছে? জানি না, আমাকে বলেছে কোথাও যেন যাবে, 3-4 দিন পরে আসবে। এই মুহূর্তে আবার কোথায় যাবে? আমার তো চিন্তা হচ্ছে অনেক। হয়তো টাকা জোগাড় করতে যাবে। হয়তো তাই হবে। আপনি চলুন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে চলো। এইদিকে ইনারা তো খাবার খেতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে দুবাইতে। ওখানে 2 দিনে একটা কাজ আছে, সে কাজে এসেছে। এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসে ব্যাংকে। আমি যে কাজটা করতে বলেছিলাম সে কাজটা কি হয়েছে? জি স্যার হয়েছে। তবে তবে কি? আরও একটা দিন সময় দিতে হবে। আপনার কিছু স্ক্যান করা বাকি আছে, ওইগুলো ঠিক করার পরেই আপনি বাকিটা নিতে পারবেন। আমি কি এখন চলে যাব? যদি কাজ না থাকে তাহলে আমাদের কোম্পানিতে কিছু নতুন লোক এসেছে, তাহলে ওদের যদি একটু শেয়ার মার্কেটিং এর বিষয়ে বোঝান অনেক ভালো হয়। ঠিক আছে চলুন তাহলে। ম্যানেজার একটা রুমে নিয়ে যায়। তারপর ওখানে কিছু লোক ছিল। আকাশ তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ওখানে ডেভিডকে দেখে আকাশ অবাক। এ কি তুই এখানে? স্যার আপনি এখানে? তার আগে এটা বল, তুই এখানে কেন এসেছিস? আমি তো একটু ক্লাস করার জন্য এসেছিলাম। ম্যানেজার, এই লোকটাকে বের করে দিন আপনাদের কোম্পানি থেকে। ওনাকে কি আপনি চেনেন? আমি অনেক ভালো করে চিনি এই লোকটাকে। সিকিউরিটি, এই লোকটাকে বাইরে বের করে দাও। প্লিজ আকাশ স্যার, আমাকে বের করবেন না। আমি শুধু এসেছি শেয়ার সম্পর্কে আরও কিছু ধারণা নিতে। আর কি চাও, কি করতে চাও আর কি চাও না সব কিছু কিন্তু আমি জানি, বুঝি। আমি তো এই সব করতে চাই না। প্লিজ স্যার আমাকে বের করবেন না। বের করবো না একটা শর্তে। কি সত্য? যদি এভাবে আর কোনো কোম্পানিতে এসে উল্টোপাল্টা বুঝিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। ঠিক আছে তাই হবে। ডেভিডের সাথে কথা বলে বাকিদের অন্য কিছু শেয়ার সম্পর্কে বোঝাতে থাকে। তারপর আকাশ চলে আসে হোটেলে। এইদিকে আবির একটা কাজে ডুবাইতে আসে। সেখানে আবিরের সাথে আবার ডেভিডের দেখা হয়। এ কি, আপনি এখানে? আমি তো এসেছি একটু কাজে, তো আপনি এখানে কেন? আমি এসেছি শেয়ার সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্য। আপনার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। কোনো কিছু বলবেন নাকি? আপনাকে যে 5 কোটি টাকা দিলাম শেয়ারের জন্য, সে সম্পর্কে তো আর কোনো কিছুই আপনি বললেন না। ওটা তো আরও 10 দিন বাকি আছে। তা টাকা পাবো তো লাভ সহ? দেখুন, আপনি তো জানেন শেয়ার মার্কেটের হিসাব কখন কোন দিকে যায় কোনোভাবেই বলা যায় না।
সেটা তো জানি, কিন্তু আপনি তো বলেছেন লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। জানি। এখন দেখি কি হয়। আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে নিই। ঠিক আছে। এদিকে ওরা যে যার মতো করে কাজ করতে থাকে। অন্যদিকে পরের দিন আসে আকাশ কোম্পানিতে। তখন আবিরের সাথে আকাশের দেখা হয়। এ কি, তুই এখানে? এখানে আসা বারণ আছে নাকি? তোর মতো ফকির এখানে আসলো কি করে, তাও এত বড় কোম্পানিতে? কোথায় লেখা আছে যে বড় বড় কোম্পানিতে শুধু দামি দামি লোকেরা আসতে পারবে? বাহ, তুই তো দেখি কোথাও শিখে গেছিস। আমাকে দেখে তোর কোন দিক দিয়ে অশিক্ষিত মনে হচ্ছে? শোন, তোকে চাইলে এই দুবাইকে আমি 1 মিনিটেই গায়েব করে দিতে পারি। জাদু করবি নাকি লোক ভাড়া করে আনবি? এত কিছু জেনে তোর কি কাজ? থাক সেসব কথা। তা শুনলাম তোরা নাকি 5 কোটি টাকা শেয়ার বাজারে লাগিয়েছিস। তো কি হয়েছে? খবর নিয়ে দেখিস টাকা আজও তোরা পাবি কিনা। কে নিবি আমাদের টাকা? তাছাড়া তুই কি করে জানিস? আমি অনেক কিছুই জানি, তবে তুই এটা জেনে রাখ, শেয়ার বাজারে তোরা লাভ তো দূরের কথা, তোদের মূল 5 কোটি টাকাও পাবি না। তুই কি বুঝিস শেয়ার সম্পর্কে? আঙ্কেলের মেয়েকে ফুলিয়ে ফালিয়ে নিজের দিকে টেনে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আমি কি জানি তা তোকে বলতে চাইও না, তবে তোকে একটা কথা বলি আমি, তোর আর তোর বাবার ধ্বংসের দিন চলে এসেছে। সত্যি আসলে তুই, আমাদের যা কিছু আছে তা দিয়ে আমি ইরাতে 3-4 বার কিনতে পারবো, সেখানে তুই আমাকে হুমকি দিচ্ছিস। দিচ্ছি। এরপর থেকে তোর জীবন কাল হয়ে দাঁড়াবে। আপাতত 5 কোটি টাকা লসের ব্যাপারটা সামলে নে, বাকিটা পরে না হয় আলোচনা করব। কথাগুলো বলে আকাশ তো চলে যায়। এরপর আবির ব্যাংকে এসে ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলতে বলতে তখন আকাশের ব্যাপারে জানতে চায়, কিন্তু ম্যানেজার তেমন কোনো তথ্য দেয়নি আবিরকে। এতে আবির উদাস হয়ে ফিরে আসে। তাছাড়া ম্যানেজার নিজেও আকাশের সম্পর্কে ঠিক মতো জানে না, শুধু এতটুকুই জানে আকাশ কোনো সাধারণ ছেলে না, আর অনেক ক্ষমতা আছে, যা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। এইদিকে আবির ওর বাবাকে কল দেয়। আব্বু, তুমি একটু খোঁজ নাও তো। কার সম্পর্কে কি খোঁজ? রফিক আঙ্কেল আকাশকে দুবাইতে পাঠিয়েছে কিনা এই খোঁজটা নাও। এই আকাশ ছেলেটা আবার কে? এটা ওই ছেলেটা যাকে ইরা ভালোবাসে। এই ছেলেটা এখানে কেন? তোমাকে তো এটা জানানোর জন্যই আমি কল করেছি। তুই তাহলে আমাকে কিছুক্ষণ সময় দে, আমি ব্যাপারটা তোকে জানাবো। ঠিক আছে আব্বু। এইদিকে আকরাম ভাবতে থাকে, সাথে তার কিছু লোক লাগিয়ে দেয়। এই ছবিটা নিয়ে খোঁজ লাগাতো, এই ছেলেটাকে। আর তুই দুবাইতে কেন গিয়েছিস? এদিকে লোকগুলো চলে যায়, সেই জন্য আকরাম ইরার বাবাকে কল দেয়। কল রিসিভ করতেই, কল কেন দিলে আমাকে? তোর থেকে আমার কিছু তথ্য জানার ছিল। কি রকম তথ্য? আচ্ছা, আকাশকে তুই হঠাৎ দুবাই কেন পাঠালি? তোর কি মাথা খারাপ? আমি কেন আকাশকে দুবাইতে পাঠাতে যাব? আচ্ছা, রাখি তাহলে। এইদিকে কল কেটে যাওয়ার পর আকরাম ওর ছেলেকে আবার কল দিয়ে সবটা আচ্ছা বলে। আপু, ওই ছেলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে নেই তো? থাকতেও তো পারে। কিন্তু এখানে তো কেউ ওর পরিচয় জানে না, না ওর সম্পর্কে বেশি কিছু জানে। আমি এই দিকে খোঁজ লাগাচ্ছি, তুই বরং ওইখান থেকে ওকে ফলো করতে থাক। ঠিক আছে আব্বু। আকরাম ওর কাজ করতে থাকে। অন্যদিকে আবির চলে আসে হোটেলে। পরের দিন আকাশকে ফলো করতে করতে চলে আসে ব্যাংকে। ওখানে ডেভিডের সাথে আকাশকে কথা বলতে দেখে এইদিকে ব্যাংকে এসে আকাশ কার্ড নিয়ে বেরিয়ে পড়ে। তখন এই ডেভিল আকাশকে তুই চিনিস নাকি? তোমার কথা শুনে মনে হলো তুমি ওকে চিনো। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আকাশকে ফলো করতে করতে এয়ারপোর্টে চলে আসে। এইদিকে আকাশ নর্মাল গেটে ছাড়া ভিআইপি গেটে ভিতরে ঢুকে যায়। হেতে আবির ওখান থেকে হোটেলে চলে আসে। এদিকে আকাশ ওর দেশে চলে আসে, এসেই ওর ইরাদের বাসায় চলে আসে। আকাশকে দেখে ইরা তো অনেক খুশি, আর সাথে আকাশের বাবা মাও। আকাশ, এতদিন কোথায় ছিলি তুই? তোমার অপারেশন টাকা তো জোগাড় করতে হবে আমাকে, সেজন্য আমি আসতে পারিনি। তা টাকা কি জোগাড় করতে পেরেছো? পেরেছি। তা অপারেশন কতদিন পরে? এই তো 3 দিন পরে। তা বাবা মা কোনো অসুবিধা হচ্ছে না তো? এরা আমাদের অনেক সেবা যত্ন করে। এখন যেভাবে সেবা যত্ন করতেছে, বিয়ের পরেও যদি এরকম ভাবে করে তাহলে তো আমাকে আর কাজই করতে হবে না। চিন্তা করবে না আন্টি, এখন যেভাবে আছি বিয়ের পরও আমি ঠিক সেভাবেই থাকবো।
ওরা কথা বলতে থাকে। তখন ইরার বাবা মা ওখানে আসে। আসলে ওনারা বাইরে ছিল, মাত্রই বাসায় এসে আকাশকে দেখতে পায়। আকাশ, কখন এলে তুমি? এই তো 10 মিনিট হলো। তা অপারেশন টাকা কি জোগাড় করতে পেরেছো? না আমি সব টাকা দেব? টাকা জোগাড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি এতগুলো টাকা তুমি জোগাড় করলে কি করে? সে আমি করে নিয়েছি। আচ্ছা, তোমার মায়ের অপারেশন এর পরে তোমার সাথে আমার কিছু কথা আছে, সেজন্য আমার অফিসে চলে আসিও। আচ্ছা, আমি চলে আসবো। এদিকে আরো কিছুক্ষণ থেকে চলে আসে ওখানে। এইদিকে আকাশ হসপিটালে চলে আসে ডক্টরের সাথে কথা বলার জন্য। সব কিছু অ্যারেঞ্জ করতে পেরেছেন তো? জি স্যার, সব কিছু করা হয়েছে, এখন শুধু অপারেশনের ডেট ঠিক করা বাকি। তাহলে আর দেরি কেন করছেন? আসলে অপারেশন যিনি করবেন ওনার সাথে কথা হয়েছে, উনি বলেছে 3 থেকে 4 দিনের ভিতরে করে দিবে অপারেশন। উনি দেশের বাইরে আছে, কালকে উনি আসবে আমাদের হসপিটালে। এরপর আপনার মায়ের রিপোর্টগুলো দেখবে, রিপোর্ট দেখার পরে উনি ঠিক করে কবে অপারেশন করা যায়। ঠিক আছে ডক্টর, আমি তাহলে এখন আসি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। কোনো অসুবিধা হবে না। এদিকে চলে আসে ওখান থেকে। অন্যদিকে আবিরও দেশে ফিরে আসে। এসে আকাশের উপর নজর রাখা শুরু করে, কখন কোথায় যায় কি করে এইসব তথ্য জোগাড় করতে থাকে। সবটা জোগাড় করা হলে তার মানে ওর মায়ের অপারেশন, সেই জন্য ও এত কিছু করতেছে। জি স্যার, তেমন তো তথ্য পেলাম। কোন হসপিটাল? লোকটা আবিরকে হসপিটালের নাম বলে। আবির এরপর ওই হসপিটালে আসে, এসে ডক্টরের সাথে কথা বলে। কি, ওর মতো ছেলের কাছে এতগুলো টাকা কি করে আসলো? এইসব তো আমাদের দেখার বিষয় না। সেটা আমি জানি, কিন্তু ওর পোশাক দেখে আপনাদের কি একটু সন্দেহ হয়নি? এরকম একটা ছেলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করলো কিভাবে? সেটা দেখার আমাদের না। এরপর আবির কোনো কথা না বলে চলে আসে ওখান থেকে। এসে ওর বাবাকে সবটা জানায়। ওর বাবা সবটা শুনে একটা শয়তানি বুদ্ধি ওর বাবার মাথায় আসে। আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? আচ্ছা, আমরা যদি কোনোভাবে অপারেশনটা বন্ধ করে দিই। তা কিভাবে সম্ভব হয় বলো? ও তো সব টাকা দিয়ে দিয়েছে। আরে, যে ডাক্তার ওর মাকে অপারেশন করবে ওই ডাক্তারকে ভয় দেখাবো, এতে অপারেশন আর হবে না। কিন্তু আব্বু, ওর মায়ের এতটা সিরিয়াস অবস্থাও হয়নি যে অপারেশন না হলে ওর মা বাঁচবে না। তাহলে আর কি করা যায়? আচ্ছা, ইরার পছন্দ হচ্ছে গরিব পরিবারের ছেলে। আমরা যদি এটাকে কাজে লাগাই। কি রকম? যেমন ধরো, আমরা যদি ইরার কানে উঠিয়ে দিই আকাশের টাকা অসৎ পথে কামাই করে ওর মার চিকিৎসা করিয়েছে। এটা যখন ইরা জানতে পারবে তখন তো আকাশকে ভুল বুঝবে। এর সাথে আকাশের মা যখন জানবে ওনারই ছেলে অসৎ পথে টাকা কামাই করেছে, তাহলে কি বুঝতে পেরেছো কথাকার পানি কোন কোন জায়গায় দিয়ে গড়াবে? সাব্বাস বেটা, এতদিনে একটা ভালো বুদ্ধি তুই আমাকে দিয়েছিস। আমার মাথায় তো বুদ্ধি ভরা, শুধু কাজের সময় ঠিকমতো ঠিকভাবে বের হতে যায় না। এখন যে বুদ্ধি বেরোয়েছে সে বুদ্ধি তো অনেক কাজের। তাহলে ওর মায়ের অপারেশন হয়ে যাক, এরপর আমরা আমাদের নতুন দাবার গুটি সাজাবো। সেই জন্য বল, আর বেটা দুটোই আমাদের হবে। ঠিক আছে বাবা, তাই হবে। এইদিকে পরের দিন ডক্টর এসে রিপোর্ট দেখাতে থাকে। রিপোর্ট দেখে উনি অপারেশনের তারিখ ঠিক করে দেয়। এরপর ডক্টর আকাশকে অপারেশনের ডেট জানায়। ডেট জানার পরে আকাশ চলে আসে ইরাদের বাসায়। কি ব্যাপার, কি এখানে কেন? অপারেশন 2 দিন পরে হবে, সেজন্য কাল মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তাহলে ওনারা বাকি সময়ে মাকে রেডি করে নেবে অপারেশনের জন্য। তাহলে কি আমি সবটা গুছিয়ে নেব? নিতে পারো, আমি তাহলে কাল এসে নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। এসেছো যখন তুমি, তাহলে খেয়ে যাও কিছু। আজকে না, অন্য একদিন। আরে আজকে বিরিয়ানি রান্না করছে আম্মু। তো কি হয়েছে? তোমার তো পছন্দ, সেই জন্য আমার সাথে চলো। আজকে না খেয়ে হয় না। তাছাড়া আমি নিচে খেলে তোমার বাবা মা দেখলে কি ভাবে বলো তো? বলবে এখনো বিয়ে হয়নি, অথচ আমি। তাহলে আমি বরং বিরিয়ানি এখানে নিয়ে আসি, দুইজনে একসাথে খেয়ে নিব। তুমি দেখতেছি বিরিয়ানি না খাইয়ে ছাড়বে না। তুমি চলো তো আগে। এদিকে আকাশকে নিয়ে রুমে আসে, এরপর নিজ হাতে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে আকাশ চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর আন্টি, আকাশ এসেছিল। কি বলছে? বলেছে কাল আপনাকে নিয়ে হসপিটালে যাবে, সেই জন্যই আপনাকে যেন রেডি করে রাখি।
সাথে কি কি নেব সেগুলো ব্যাগে নিয়ে রাখি। ও তো আমার সাথে দেখাও করলো না। কি করবেন বলুন? টাকা জোগাড় আর দৌড়াদৌড়ি করতেই তো দিন শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া কাল তো আসবেই। আচ্ছা, আমি তাহলে ব্যাগ গুছিয়ে রাখবো। এইদিকে আকাশ রাতে বাসায় ফিরে, তখন এর বন্ধুরা ওর সাথেই ছিল। কি রে, কতটুকু কি করতে পারলি? তুই তো কোনো কিছুই আর জানালি না। চুপ করে আছিস কেন? কিছু তো বল। সবটা করা হয়ে গেছে। কাল মাকে নিয়ে হসপিটালে যাব, পরের দিন অপারেশন হবে। এগুলো টাকা তুই জোগাড় করলি কি করে? এই কোনোভাবে তো করেছে। কোনোভাবে? সেটা বলতো। শেয়ার মার্কেট থেকে। তাই বলে এতগুলো টাকা কিভাবে সম্ভব হলো? সে অনেক কাহিনী। আমাকে এখন ঘুমাতে হবে, সকালে আবার যেতে হবে আমাকে। ঠিক আছে বন্ধু, তুই ঘুমা। তাছাড়া আমরা কি আসবো তোর সাথে? তোর অপারেশনের দিন আসলেই হবে। ঠিক আছে, চলে আসবো তাহলে। এইদিকে পরের দিন আকাশ আসে ইরাদের বাসায়, তখন ইরার বাবা মা দুজনেই ছিল। তা আকাশ, তুমি কি এখনই বের হবে? জি আঙ্কেল। তা ইরাকে কি সাথে নেবে? ইরা যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। আচ্ছা, আমি বলে দিব ইরাকে যেন তোমাদের সাথে যায়। ওখানে কি হয় না হয় আমাকে জানাইও। আমিও অনেকবার বলেছি টাকা লাগলে আমার থেকে নাও, তাও তুমি নিলে না। আমার মায়ের চিকিৎসা আমি অন্য কারোর মাধ্যমে করতে চাই না, সেজন্য আমার নিজের যা ছিল তা দিয়ে চেষ্টা করেছে। এখন বাকিটা হসপিটালের ডক্টরের উপর। আচ্ছা আকাশ, তুমি খেতে বসো, আমি খাবার দিচ্ছি। জি আন্টি, বসতেছি। এরপর ওনারা একসাথে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষে আম্মু, আমি তাহলে ওদের সাথে যাচ্ছি, তোমরাও কি আসবে নাকি? আমি তোর মাকে নিয়ে কালকে আসবো। কালকে কেন? আজকে আসলে কি সমস্যা? আজকে তো শুধু ভর্তি করাবে, সেজন্য শুধু শুধু এতগুলো লোক এখানে এসে কি করবে? কথাগুলো ঠিক বলেছেন। আমি তাহলে ইরাকে নিয়ে গেলাম, আপনারা তাহলে কাল চলে আসবেন। হ্যাঁ, আসবো। যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, জানাবো। এরপর বেরিয়ে আসে হসপিটালে। তারপর ওখানে আকাশের মায়ের জন্য আলাদা একটা কেবিন দেওয়া হয়, ওখানে ওনাকে রাখা হয়। তারপর ডাক্তার এসে আকাশের মায়ের অবস্থা দেখতে থাকে। সবটা দেখে উনি সময় নির্ধারণ করে, সাথে কি কি লাগবে সেগুলো বলে দেয়। আপনি তাহলে এইগুলো ব্যবস্থা করেন। এখানে কি কি আছে? এখানে রক্ত আছে যা আমরা ম্যানেজ করে রেখেছি, বাকি আছে ঔষধ, ইনজেকশন, সেগুলো আপনি কিনে রেখে দিন। এখন যা অপারেশন এর সময় রক্তের সাথে দিতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি তাহলে বাকি টাকা জমা করে দিন। আচ্ছা ডক্টর, অপারেশন ঠিক কত টাকা খরচ হয়েছে? এই ধরুন 15 লক্ষর বেশি। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় এরা। কেননা এরা ভেবেছিল 2-3 লাখ টাকার ভিতরে খরচ আসবে, সেই জন্য তেমন একটা চাপ নেয়নি। কিন্তু এতগুলো টাকার কথা শুনে এরা তো অবাক হয়ে যায়। এদিকে ডাক্তার চলে যায় ওখান থেকে। ডাক্তার যাওয়ার পর আকাশ, এতগুলো টাকা তুমি জোগাড় করলে কিভাবে? ধার দেনা করে, নিজের কাছে যা ছিল সেসব দিয়ে। তাই বলে এতগুলো টাকা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না মোটেও। আকাশ, সত্যি করে বল, এতগুলো টাকা তুই কোথায় পেলি? চুপ করে আছিস কেন? তুই কেন অবৈধভাবে এই টাকা নিয়ে আসলি না তো? বিশ্বাস করো মা বাবা, আমি যা করেছি সবই সৎপথে করেছি। তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আকাশ এবার ভাবতে থাকে কিভাবে এই ঝামেলা থেকে বের হবে। সেই জন্য ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আসলে মা, হয়েছে কি, কি হয়েছে তাড়াতাড়ি করে বল। আমি বাড়ি আর আমাদের কিছু জমি বিক্রি করে দিয়েছি। সেজন্য আমি 3-4 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, যেন জমিগুলো বিক্রি করতে পারি। তার মানে তুমি তখন বাড়িতে গিয়েছিলে? এরা কারণ বাবা মাকে বললে মা তো কখনোই জমি বিক্রি করতে ওনার চিকিৎসা করাতে দিবে না, সেজন্য আমি সত্যর কথাটা বলিনি। তাই বলে জমি বিক্রয় করে দিবি? তোমাকে বাঁচানোর জন্য এর চেয়ে সহজ উপায় আমার কাছে ছিল না যে। এখন আমরা থাকবো কোথায়? আন্টি, আপনারা আমার সাথে আমার বাসায় থাকবেন। তাছাড়া এত বড় বাড়িতে এমনিতে আমি আমার মা বাবা থাকি। আমি আকাশকে বলেছিলাম বিয়ের পর আমার বাসাতেই যেন থাকে, আর সাথে করে আপনাদের যেন নিয়ে আসে আমাদের বাসায়। কিন্তু এতে লোকে কি বলবে? সবাই তো বলবে তোকে বিয়ে করে ছেলে তার পুরো পরিবার নিয়ে তোদের বাসায় থাকছে। দেখুন আন্টি, কে কি বললো তা শুনে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া আপনারা আপনাদের একমাত্র ছেলের বউয়ের কাছেই তো থাকবেন। কিন্তু তোর বাবা রাজি হবে তো?
বাবা তো রাজি আছে, শুধু আকাশকে বলেছে 1 বছরের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানে একটা সংসার চালানোর মতো 30,000-এর মতো টাকা ইনকাম করতে পারলেই হবে। আমার ছেলে এত টাকা কোথা থেকে ইনকাম করবে? একে তো আমার অপারেশন এর জন্য সব বিক্রি করে দিয়েছে। এটা না হলে তো এই টাকায় ওকে ব্যবসায় করার জন্য দিতে পারতাম। চিন্তা করবে না আন্টি, একটা না একটা উপায় তো বের হবে। তাছাড়া আমি তো আছি। এরকম পরিস্থিতি তৈরি হলে আমি না হয় আকাশকে টাকার ব্যবস্থা করে দিব, তাহলে ও ব্যবসা করবে। যদি এটা না হয়, তার উপর বাবা তো এমনিও আর ব্যবসায় দেখাশোনা করতে পারবে না, সেই জন্য বাবাকে বলে ওর হাতেই কোম্পানির দায়িত্ব দিয়ে দিব। কিন্তু আকাশ তো এই প্রস্তাব কখনোই রাজি হবে না। রাজি না হলে ওকে যে প্রতিষ্ঠিত হতেই হবে, না হতে পারলে আমাকে যে হারাতে হবে ওকে। বুঝলাম না, তোমরা এসব কি শুরু করলে? মেয়েটা তোকে হারাতে চায় না বলেই তো তোর জন্য এত কিছু করতে চায়। চিন্তা করো না, আমি এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? চিন্তা করো না, আমি সময়ের আগেই দেখবে ওর বাবার সামনে সবটা নিয়ে হাজির হব। তাই যেন হয় আকাশ। সেজন্য একদম টেনশন নেবে না। ঠিক আছে, নিলাম না। এইদিকে পরের দিন অপারেশনের সব ব্যবস্থা করে নেওয়া হয়। ইরার বাবা মা দুজনেই আসে ওখানে। ওইদিকে অপারেশন হতে থাকে, অন্যদিকে আকাশ আর ইরার বাবা বসে আছে। তখন আকাশ, তুমি দুবাইতে কেন গেলে? আমি কখন দুবাইতে গেলাম? তাছাড়া এই কথা আপনাকে কে বললো? আমি কিন্তু সবটা জানি তুমি কেন গিয়েছো দুবাইতে। শুধু এটা আমি জানি না, তাছাড়া তুমি নিজেও জানো। কে বলতে পারে এই কথাটা? আমি এমনিতেই কাজে এসেছি। তার মানে এটাই সত্যি? তা কেন এসেছো? আসলে আমি শেয়ারে কিছু টাকা পাবো, সে টাকা আনার জন্য গিয়েছিলাম। তাই বলে দুবাইতে কেন? আসলে আমি লটারির মাধ্যমে কিছু শেয়ার কিনেছিলাম অনেক আগে, কয়েকদিন আগে মেসেজ আসলো, সেজন্য আমি সে আনার জন্য গিয়েছিলাম। কিন্তু তুমি পাসপোর্ট আর টিকিটের টাকা কোথায় পেলে? পাসপোর্ট আমার অনেক আগে থেকে ছিল, শুধু টিকিটের টাকা বন্ধুদের থেকে জোগাড় করে নিয়েছি। সত্যি বলছো তো? জি, সত্যি বলছি। এইদিকে ইরার বাবার কোনো কিছু বলেনি, কেননা উনি আকাশের কথা এখনো পুরোপুরি বিশ্বাস করেনি। উনি যে বিশ্বাস করেনি সেটা আকাশকে কোনোভাবেই বুঝতে দেয়নি। এইদিকে কয়েক ঘন্টা পরে অপারেশন শেষ হলো। কিছুক্ষণ পরে ডাক্তার বাহিরে বের হলো। ডক্টর, অপারেশন শেষ নাকি আরো বাকি আছে? তাছাড়া মা এখন কেমন আছে? অপারেশন শেষ, আপনার মা ভালো আছে, এখন ওনার জ্ঞান ফিরেনি। আমরা ওনাকে আপাতত ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। 12 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরবে, ততক্ষণ ওনার সাথে কেউ দেখা করতে পারবেন না। কিন্তু মায়ের খাবার? ওটা স্যালাইনের মাধ্যমে খাওয়ানো হয়ে যাবে। কি আছে ডক্টর? ডক্টর চলে যাওয়ার পর ওরা ওখানেই বসে থাকে। তখন আচ্ছা বমু, তোমরা বরং বাসায় চলে যাও। আন্টি তো 12 ঘন্টা আগে জ্ঞান ফিরবে না, তাহলে শুধু শুধু তোমরা এখানে থেকে কি করবে বলো? আঙ্কেল, ইরা কিন্তু ঠিকই বলেছে, আপনারা বরং বাসায় চলে যান। জ্ঞান ফিরলে আপনাদের কল দিব, তখন না হয় আসিয়েন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে খাবার নিয়ে আসবো। ঠিক আছে আম্মু। এইদিকে ওনারা চলে যায়। ইরার আম্মু বাসায় ফিরে কি রান্না করবে তা ভাবতে থাকে। অন্যদিকে ইরার বাবা অফিসে এসে আবিরকে কল দেয়। হঠাৎ করে ইরার বাবার কল দেখে আবির নিজেও অবাক হয়। কি ব্যাপার রফিক আঙ্কেল, আমাকে কেন কল দিচ্ছে? কিছু হয়েছে নাকি? আবিরকে দিয়েছে বল। কল রিসিভ না করে কি ভাবছিস এরকম করে? রফিক আঙ্কেল কল দিয়েছে। রিসিভ করে দেখি কি বলে। ঠিক আছে। এইদিকে আবির কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলতে বলতে আচ্ছা আবির, দুবাইতে কি কোনো লটারির টাকা কি দেওয়া হয়েছিল এই সপ্তাহের ভিতরে? কই না তো আঙ্কেল, কিন্তু হঠাৎ এই প্রশ্ন আমাকে করছেন কেন? আচ্ছা, আকাশের সাথে তোমার কোন ব্যাংকে দেখা হয়? আবির এরপর একটা ব্যাংকের নাম বলে। নামটা শুনে রফিক চৌধুরী অবাক হয়। অবাক হয়ে প্রশ্ন করে, এত বড় ব্যাংকে লটারির টাকা দিবে, এটা তো বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল কিছু কি ভাবছেন? তেমন কিছু না। এদিকে কলটা কেটে দিয়ে ওই ব্যাংকের ম্যানেজারকে ইরার আব্বু কল দেয়। স্যার, আপনার থেকে একটা তথ্য জানার ছিল। কী রকম তথ্য? আচ্ছা, আপনাদের ব্যাংকে কি কোনো ধরনের লটারির টাকা কি দেওয়া কি হয়েছিল? কই না তো। কিন্তু এই কথা আপনাকে কে বলল?
না, আমি শুনলাম আর কি, সেজন্য আপনাকে জিজ্ঞেস করা। তেমন কিছুই হয়নি। আচ্ছা স্যার, রাখি তাহলে। এরপর কল কেটে দেয়। তারপর ইরার বাবার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। আকাশ যে মিথ্যা বলতেছে তা উনি ভালো করেই বুঝতে পেরেছে, কিন্তু কেন মিথ্যা বলছে তা উনি বুঝতে পারছে না। আকাশ আমাকে এত বড় মিথ্যা কেন বলবে? আচ্ছা, আগে ওর মা সুস্থ হোক, তারপর আমি ওর সাথে বসে এই ব্যাপারে কথা বলে নেব। এইদিকে পরের দিন সকালে ইরার বাবা মা খাবার নিয়ে আসে। এইদিকে আকাশের মায়েরও জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার আগে আকাশ আর বাকিরা খেয়ে নেয়। তখনই মায়ের জন্য কিছু খাবার রেখে দাও। আন্টি তো এইসব খাবার খেতে পারবে না। খেতে পারবে না? আরে বোকা, তুমি ডক্টরের কাছে জেনে নিও, বুঝলে? ঠিক আছে, জেনে নিব। এইদিকে ইরার বাবা মা আকাশের বাবা মার সাথে কথা বলতে থাকে। এরপর ওনারা বাসায় চলে আসে, সাথে ইরাও আসে। কেননা কয়েকটা দিন ইরা হসপিটাল থেকে নিজে কেমন জানি অসুস্থ হয়ে গেছে। এইদিকে 7 দিন পরে আকাশ ওর মাকে নিয়ে ইরাদের বাসায় আসে। আকাশ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। তাহলে ওনাদের রুমে নিয়ে যাও। ওনাদের রুমে নিয়ে এসে শুয়ে দেয়। এরপর বাকি কাজ করতে থাকে। তারপর আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে একটা মাস কেটে যায়। 1 মাস পরে সেলাই কাটবে, সেই জন্য আকাশ ওর মাকে নিয়ে আবার হসপিটালে আসে, সাথে ইরাও আসে। এইদিকে সেলাই কাটা হয়ে গেলে আমি কিছু ওষুধ আর একটা ক্রিম লিখে দিচ্ছি। ওষুধ ঠিক মতো খাওয়াবেন আর ক্রিম স্যালাইন করা জায়গায় ওগুলোতে লাগাবেন, এতে স্যালাইনগুলোতে তাড়াতাড়ি করে শুকাবে। ঠিক আছে ডক্টর। এরপর ওরা আবার চলে আসে বাসায়। এইদিকে আকাশের পরিবার এখন ইরাদের বাসায় থাকে। ওনারা এখন আর তেমন কোথাও যায় না। আকাশের বাবা মা ওনারা তেমন কিছুই বলে না। এইদিকে আকাশের পরীক্ষা শুরু হতে থাকে। অন্যদিকে বাবা, ও বাবা, কি হয়েছে বল? ওর মা তো এখন সুস্থ, তাহলে এবার আমরা নিজেদের প্ল্যান কাজে লাগাই। কিন্তু ওরা তো সবসময় রফিকের বাসায় থাকে, বাসা থেকে বেরই হয় না। খবর লাগা, আমরা তাহলে তখনই আমাদের কাজ সেরে নিব। ঠিক আছে। এইদিকে আবির লোক নজর রাখতে থাকে। এইদিকে পরীক্ষা শেষ হওয়ার 2 দিন পরে ইরার বাবা আকাশকে ওনার অফিসে আসার জন্য বলে। আমাকে ডেকেছেন আঙ্কেল? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? তুমি আসলে কে বলো তো? আমি কে মানে? ঠিক বুঝলাম না। আসলে তুমি যা তা তুমি দেখাতে চাইছো না, আর তুমি যা দেখাতে চাইছো সেটার আমরা দেখতে পারছি, সেজন্য তোমার কাছে জিজ্ঞাসা করা। আমি এখনো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি দুবাইতে কেন গিয়েছিলে? আপনাকে না বললাম আমি লটারির টাকার জন্য এসেছিলাম।